আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে আলোচ্য বিষয় তা হলো ব্লকচেন। তো ব্লকচেন সম্পর্কে কম বেশি আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট পেপার, পত্রিকা, নিউজ পেপার, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অনেক মাধ্যমে হয়তো শুনছি অথবা শুনিনি। না আসলে নো ইস্যু, আজকের সেশনে আমরা ব্লকচেন এবং তার আন্ডারলাইন যত স্ট্রাকচার আছে সম্পূর্ণটা আমরা ভালো করে জানবো, শিখবো এবং কিভাবে রিয়েল লাইফের ইমপ্লিমেন্টেশন আছে তা বিস্তারিত জানবো। So before we deep dive into this session, I would like to highlight myself. যে আমি কে। প্রথমত আমি মোয়া সলিউশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নেক্সট কোম্পানিতে আছি। তো ব্লকচেন টেকনোলজি সম্পর্কে যদি কিছু বলতে হয়, প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসবে তা হলো বিটকয়েন। ব্লকচেন এবং বিটকয়েন দুটা ডিফারেন্ট জিনিস। ব্লকচেন একটা টেকনোলজি, যে টেকনোলজির উপর বেস করে একটা কারেন্সি তৈরি করা হয়েছে, যে কারেন্সির নামটা হয়েছে বিটকয়েন। বিটকয়েন বাদে এরকম আরো অনেক কারেন্সি আছে, যেমন ইথারিয়াম, ডোজি, এরকম বিভিন্ন ধরনের কারেন্সি ডে টু ডে তৈরি হইতেছে। তবে বিভিন্ন ধরনের কারেন্সির ভিতরে বিটকয়েনটা সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। সো ব্লকচেন সম্পর্কে আজকে যে সেশন হবে সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তা হলো ব্লকচেনের খুবই ইন্ট্রোডাকশন, বেসিক, তারপর ব্লকচেন কত ধরনের, টাইপ অফ ব্লকচেন এবং ব্লকচেনের আন্ডারলাইন স্ট্রাকচার, যে ব্লকচেন আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে, এবং ব্লকচেনের মূল যে উপাদানটা বা কম্পোনেন্টটা সেটা হলো ব্লক, সেই ব্লকটা আসলে কি দিয়ে তৈরি আমরা সেই বিষয়টাও জানবো। এবং তারপর জানবো ব্লকচেনের ইউজ কেস, ব্লকচেন আসলে কোথায় ব্যবহার করা হয়েছে। এরপর আমরা জানতে পারবো ব্লকচেন বর্তমান সময়ে কি কি বিষয় আসলে সমস্যার সম্মুখীন হইতেছে এবং ভবিষ্যতে বা এই ব্লকচেনের সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারবো, ওভারকাম করতে পারি। সো হোয়াট ইজ আ ব্লকচেন? তো ব্লকচেন শুরুতে বলা হয়েছে যে একটা টেকনোলজি, যেটা মূলত হচ্ছে লেজার টেকনোলজি, দ্যাট হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য ট্রানজেকশন। অর্থাৎ আমরা যা লেনদেন করি সমস্ত লেনদেনের হিসাবগুলো সংরক্ষণ করে রাখা হয় যে টেকনোলজির সাহায্যে, সেটা হচ্ছে মূলত ব্লকচেন। এই ব্লকচেনটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ, সহজে দেখতে পারে, সবাই দেখতে পারে যে কি ধরনের লেনদেন হয়েছে, কত লেনদেন হয়েছে, কে কাকে সেন্ড করছে, সব বিষয়গুলো ডিস্ট্রিবিউটেড, সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং ডাটা ইন্টিগ্রিটি, আপনি একজন আরেকজন ইউজারকে যখন ট্রানজেকশন করা হয়, টাকা সেন্ড করা হয়, এই টাকাটা মানে কত টাকা সেন্ড করছে সেটা চেঞ্জ করতে পারবে না আর কি, একবার দেওয়া হয়ে গেলে। ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো সেন্ট্রাল কোনো অথরিটি নেই, এবং সিকিউর। তো এই শব্দগুলো হয়তো আমাদের কাছে জটিল ও কঠিন মনে হতে পারে। তো সবার আগে ব্লকচেন সম্পর্কে বলার আগে দুটা লেম এক্সাম্পল দিই। তো প্রথমত আসি, সাপোজ আমি কোনো দোকানে যদি বাকি খাই, সেই দোকান থেকে যদি বলি যে আমি পরে টাকা দিব আর কি, দোকানদার নর্মালি কি করবে, সেটা কোনো না কোনো খাতায় লিখে রাখবে। এভাবে আমি একদিন দুদিন গেলাম, ধরেন এক সপ্তাহ পর বা এক মাস পরে আমি দোকানদারকে টাকা দেবো, তখন দোকানদারের কাছে আমি জানতে চাইতে পারি যে লাস্ট এক মাস পর্যন্ত আমি কত টাকা বাকি খাইছিলাম। তো ওটা একটা হিসাব দিতে, দোকানদার কি করবে, সে তার খাতা থেকে বের করে নিয়ে আসবে যে আমি ঠিক আছে 2 তারিখ এই প্রোডাক্ট নিচে এত টাকা বাকি খাইছি, 3 তারিখ এত টাকা, 4 তারিখ এত টাকা, এই সবগুলো তার একটা খাতার ভিতর হিসাব করে রাখে। তো এভাবে যে খাতার ভিতর হিসাব করে রাখা হয়, সেই খাতাটাকে টেকনোলজিক্যালি আমরা বলি লেজার টেকনোলজি। মানে এটা এমন একটা খাতা, ডিজিটাল খাতা, যেখানে যেই মানে লেনদেন করবে বা খাওয়া দাওয়া করবে সে সবকিছু লিখে রাখা হয়। এবার চিন্তা করুন আর কি, এই খাতাটা ভিতর আমি, আমার ছোট ভাই বা বড় ভাই, কম বেশি ফ্যামিলির অধিকাংশ মানুষই ওই দোকান থেকে বাকি খায়। তো দোকান থেকে যখন বাকি খায় মাস শেষে আমি টাকা দেই আর কি, তো দোকানদার কাছে আমি জানতে পারি যে আমার ছোট ভাই কত টাকা বাকি খাইছে বা আমার বড় ভাই কত টাকা বাকি খাইছে। দোকানদার তখন তার ওই খাতা থেকে বের করে আমাকে সব দেখাবে, কিন্তু আমি হয়তো সন্দেহ লাগতে পারে না আমার ছোট ভাইটা খায় নাই অথবা বড় ভাই খায় নাই, দোকানদার মিথ্যা কথা বলতে পারে। তো এই যে মিথ্যা কথা বলতে পারে, এই বিষয়টাকে দূর করার জন্য আমরা একটা ধরি একটা সিস্টেমের কথা, যে দোকানদারের কাছে যেই বাকি খাবে না কেন, দোকানদার তার খাতার ভিতর যখনই লিখবে যে ঠিক আছে মোয়াসেল আজকে এই প্রোডাক্ট এত টাকা বাকি গেছে, সাথে সাথে আমার, আমার বড় ভাই এবং আমার ছোট ভাই তিনজনের কাছে একটা নোটিফিকেশন, একটা আপডেট চলে যাবে, হ্যাঁ মোয়াসেল এই জিনিসটা এই দোকানদার কাছে বাকি গেছে এত তারিখ। ঠিক আমার ছোট ভাই যখন কোনো জিনিস বাকি খাবে, দোকানদার যখন ওই খাতা নোট ডাউন করবে, সাথে সাথে আমার কাছে, আমার ছোট ভাই এবং আমার বড় ভাই সবার কাছে চলে যাবে। ইভেন আমি যদি লিখি সেটা দোকানদারও জানতে পারবে যে হ্যাঁ আমি ঠিক আছে, দোকানদার লিখতে ভুলে গেছে আমি লিখছি। দোকানদারও দেখতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আমি কত টাকা কম বেশি লিখছি, প্রোডাক্ট নিচে বেশি লিখছি কম, দেখতে পারবে আর কি। তো এই যে খাতার ভিতর সবকিছু লেখা হইতেছে এবং এটা স্বচ্ছতা, এখন যেহেতু 3,000-এর কাছে একটা নোটিফিকেশন যেতেছে, একটা আপডেট পাইতেছি রিয়েল টাইম, যে আমার ছোট ভাই খেলো আমি দেখতে পারতেছি, আমি খেলো, সেই খাতায় যখনই নোট ডাউন করা হইতেছে সবাই দেখতে পারতেছি। তো এই সিস্টেমটাকে মূলত হয়েছে ব্লকচেন বলা হয়। এবার আসি একটু ব্লকচেন শব্দগুলোর সঙ্গে এগুলো একটু মিলাই। তো শুরুতে বলছিলাম যে দোকানদারের কাছে একটা খাতা থাকে, যে খাতার ভিতরে সব ধরনের হিসাব নিকেশ লেখা হয়।
তো লেজার টেকনোলজির যার বাংলা ট্রান্সলেশন হচ্ছে এরকমই, যে এমন একটা হিসাব রক্ষণের বই আর কি, যে বইতে সবকিছু লেনদেন নোট ডাউন করে রাখা হয়। এবং এই যে ট্রান্সপারেন্ট, মানে যখনই আমি খাবো আমার ছোট ভাইয়ের খাতার ভিতরে অটোমেটিক চলে যাবে যে ঠিক আছে এই এত তারিখ খাইছে, আমার ছোট ভাই হলো আমি দেখতে পারবো অটোমেটিকলি। এই যে ট্রান্সপারেন্ট, সবাই দেখতে পারতেছে। এবং খাতাটা ডিস্ট্রিবিউটেড, মানে আমার কাছেও আছে, আমার ছোট ভাই, আমার বড় ভাই এবং দোকানদারের কাছেও আছে। তো যেই লেখক না কেন আমরা দেখতে পারবো। কেউ একজন যদি সেই খাতাটা নষ্ট করে ফেলে বা চেঞ্জ করার চেষ্টা করে, বা ধরেন আমি একটা প্রোডাক্ট নিচ্ছি 10 টাকা আর সে 12 টাকা লিখছে, আমরা সাথে সাথে দেখতে পারবো এবং বলতে পারবো যে না, এটা আপনি ভুল লিখছেন। তো যেহেতু আমি বলতেছি, আমার ছোট ভাই বড় ভাই তিনজনে বলতেছি, তখন তার এই লেখাটা বাদ হয়ে যাবে, যেটা অ্যাকুরেট সেটাই থাকবে আর কি। তো এই যে আমরা দেখলাম খাতাগুলো ডিসেন্ট্রালাইজ। এবার আসলে ডিসেন্ট্রালাইজ শব্দের সঙ্গে একটু পরিচিত হয়। ডিসেন্ট্রালাইজ মানে হইতেছে কোনো নির্দিষ্ট অথরিটি থাকবে না। নির্দিষ্ট অথরিটি থাকবে না, এই শব্দটার সঙ্গে যদি আমরা এক্সাম্পল দেই, আমরা ব্যাংক ব্যালেন্সে টাকার কথা বলি। আমরা আমাদের কষ্টে উপার্জিত টাকা যখন কোনো ব্যাংকে রাখি, সরকার তার বিভিন্ন পলিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সিজ করে দিতে পারে। তো অ্যাকাউন্ট যখন সিজ হয়ে যায়, তখন আপনার ব্যাংক থেকে কোনো ধরনের টাকা আর উত্তোলন করতে পারবেন না। তো বাংলাদেশ ব্যাংকের কাছে এই অথরিটি আছে যে আপনার অ্যাকাউন্ট তারা যে কোনো সময় সিজ করে দিতে পারবে, যে কোনো পারপাসে। কিন্তু যখন আপনি এমন একটা টেকনোলজিতে যাবেন, যে টেকনোলজিতে মাঝখানে সরকার বা এই ধরনের কোনো অথরিটি থাকবে না আর কি, যে আপনার উপার্জিত টাকাগুলো আপনি যার সঙ্গে তার লেনদেন করতে পারবেন। এক্সাম্পল ধরেন, আমি বাংলাদেশ থেকে একজন ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করব। প্রথমত আমার টাকাটাকে ইন্ডিয়া চলবে না বা ইন্ডিয়ার কোনো রুপি বাংলাদেশে চলবে না। তো সেক্ষেত্রে আমাদের মধ্যস্থতাকারী হিসাবে ইউএস বা অন্য কোনো ডলারের প্রতি আমাদের ডাইভার্ট করতে হবে। প্রথমত আমার টাকাটাকে ইউএসএ কনভার্সন করে তারপর রুপিতে নিতে হয়। রুপির ক্ষেত্রেও সেম, তারা ইউএসএ কনভার্সন করে তারপর নিয়ে আসবে। তো মাঝখানে যে ইউএস, সেটা হচ্ছে সেন্ট্রাল। ইউএস চাইলে কারো টাকা কম বেশি এবং বিভিন্ন পারপাসে আমাদের মুদ্রার আপস এন্ড ডাউন করতে পারে আর কি। এবং চাইলে আমাদের মুদ্রার উপর স্যাংশন সহ বিভিন্ন বসায়ন স্যাংশন দেওয়ার কারণে আমাদের মুদ্রা আপস এন্ড ডাউন হতে পারে। এই যে মাঝখানে সেন্ট্রাল একজন আছে, যে সেন্ট্রাল আসলে এই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, চাইলে সিজ করে দেওয়া বা আপস এন্ড ডাউন করে দেওয়া, এই জিনিসগুলো থাকবে না। আমার ব্লক চেন 1 টাকা, মানে 1 টাকা এটা কেউ চাইলে ব্লক করে দিতে পারবে না। সেটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ, মানে কোনো অথরিটি থাকবে না। তো অথরিটি যদি না থাকে, তাহলে আমার টাকাটা যে আসলে ভ্যালিড থাকে সেটা আমরা জানবো কিভাবে? সেটা হচ্ছে একটা সিকিউরিটির মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে আর কি। এমন একটা অ্যালগোরিদম লেখা হয় ওই সিস্টেমের ভিতরে, যে সিস্টেম নিজে নিজে আইডেন্টিফাই করে ফেলে যে আপনি যে টাকাটা লেনদেন করতেছেন আসলে টাকাটা আপনার ব্যালেন্সে অ্যাকাউন্টে আছে কিনা, এবং কার কাছে লেনদেন করতেছেন, কাকে পাঠাইতেছেন, সব ইনফরমেশন ওখানে থাকে আর কি। যে ইনফরমেশনটা যে কেউ চাইলে ওই ব্লক চেইন টেকনোলজি ইজিলি দেখতে পারে। আপনি যখন কোনো ট্রানজেকশন করেন, একজন এ ইউজার বি ইউজারকে যখন কোনো টাকা পাঠাবে, সাথে সাথে একটা হ্যাশ কোড জেনারেট হয়, যার সাহায্যে সহজে ইজিলি দেখা যায় যে কোন ইউজার কাকে কত টাকা পাঠাইছে, সবগুলো দেখা যায় আর কি। তো যার কারণে ব্লক চেইন খুবই শক্তিশালী। কোনো সেন্ট্রাল অথরিটি নেই যে আমাদের এটাকে সিজ করে ফেলবে বা সমস্যা এই ধরনের কোনো ইস্যু তৈরি করবে। এবং কোনো লেনদেন হইতেছে তার সত্য সবাই দেখতে পারতেছে, এবং সবার কাছে এটার একটা কপি আছে। যে কেউ চাইলে এটাকে ডিস্ট্রয় করে ফেলবে বা ম্যানিপুলেট করবে, হ্যাক করে ফেলবে, সেটা পসিবল না। কারণ সবার কাছে একটা করে কপি আছে। তো সেটা কেন পসিবল না সেটা আমরা পরের সেশন গুলোতে জানবো। আসি। তো ব্লকচেন, ব্লকচেনের বিভিন্ন ধরনের টাইপ আছে। তার ভিতর মোস্টলি একদম যদি প্রাইমারি ক্যাটাগরি করা যায়, তাহলে 3 ধরনের আর কি: পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন এবং কনসোর্টিয়াম ব্লকচেন। পাবলিক ব্লকচেন হইতেছে বিটকয়েন, ইথারিয়াম, এগুলো হচ্ছে পাবলিক ব্লকচেন। যার সাহায্যে যখন কোনো লেনদেন হয়, আমরা একটা হ্যাশকোড যখন পাই, সেই হ্যাশকোডটা দিয়ে দেখতে পারি কে কত টাকা লেনদেন করছে। এটা সবাই দেখতে পারে, এটা সবার কাছে অ্যাক্সেস আছে। কিন্তু প্রাইভেট ব্লকচেন হচ্ছে একটা অর্গানাইজেশনের কাছে থাকে। যারা ওই অর্গানাইজেশনের মেম্বার বা ওই অর্গানাইজেশন যাকে মনে করবে যে আমি একটা ইউজার খুলে দিব, এই ইউজার শুধুমাত্র এখানে লেনদেন করতে পারবে, সেটাই হচ্ছে প্রাইভেট ব্লকচেন। এবং সেই অর্গানাইজেশনের শুধুমাত্র যারা লেনদেন করবে তারাই তাদের ট্রানজেকশন দেখতে পারবে, কে কত টাকা পাঠাইছে বা কি করছে এই বিষয়গুলো। এর বাইরে অন্য কেউ দেখতে পারবে না। আর কনসোর্টিয়াম হইতেছে এরকম প্রাইভেট এবং পাবলিক দুটাকে সমন্বিত করে। প্রাইভেটের ক্ষেত্রে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে একজন সেন্ট্রাল অথরিটি থাকে, মানে কোম্পানির প্রধান যে আছে সে এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কনসোর্টিয়ামে হয় কি, একজন থাকে না, অনেকগুলো কোম্পানি মিলে এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এবার আসি ব্লক চেনের আন্ডারলাইন স্ট্রাকচার। যে ব্লক চেন যে শব্দগুলো শুনে আমরা পড়লাম, ব্লক চেন একটা টেকনোলজি যার সাহায্যে বিটকয়েন, ইথারিয়াম এগুলো তৈরি হয়েছে। এবং 3 ধরনের ব্লক চেন সম্পর্কে আমরা জানলাম: পাবলিক, প্রাইভেট এবং কনসোর্টিয়াম। পাবলিকের ক্ষেত্রে ইথারিয়াম বললাম, বিটকয়েন বললাম। প্রাইভেটের ক্ষেত্রে লেজার বললাম আর কি, ফ্যাব্রিক লেজার। এবং হইতেছে কনসোর্টিয়ামের ক্ষেত্রে হচ্ছে ফ্যাব্রিক লেজার। এগুলো যদি আরেকটু সহজ করে বলি আর কি, এক্সাম্পল যদি দেই, চিন্তা করেন আর কি, এই যে আইফোন কোম্পানি যদি তারা চিন্তা করে যে এখন থেকে আইফোনে বা অ্যাপল কোনো প্রোডাক্ট পারচেজ করার জন্য
কোনো দেশের নির্দিষ্ট মুদ্রা লাগবে না, তারা একটা নতুন কারেন্সি বা মুদ্রা চালু করবে, তার নাম হচ্ছে অ্যাপেল কারেন্সি বা অ্যাপেল কয়েন আর কি। তো অ্যাপেল কয়েন যাদের কাছে থাকবে তারা অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট পারচেজ করতে পারবে। কিন্তু অ্যাপেল কয়েন দিয়ে যে ইস্যুটা হয়েছে, অন্যান্য কোনো কোম্পানির ফোন বা প্রোডাক্ট আমরা পারচেজ করতে পারবো না। তো এই যে একক কেন্দ্রিক বা একটা কোম্পানি আন্ডার চলে গেছে, সেটা হয়ে যাবে প্রাইভেটের আন্ডারে। আর পাবলিকে যেটা হয়, বিটকয়েন থাকলে আপনি যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। যারা বিটকয়েন এলাও করে, ইথেরিয়াম এলাও করে, তাদের সাহায্যে বিটকয়েন লেনদেন করা যায়। কিন্তু কনসোর্টিয়ামের সুবিধা হয়েছে, এক্সাম্পল যদি আমি বলি, একটা লেম এক্সাম্পল, চিন্তা করেন না আমাদের সার্কভুক্ত দেশ যে 7টা বা 8টা, কিংবা হইতেছে আমাদের এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, তারা যদি মনে করে যে আমরা একটা সেন্ট্রাল মুদ্রার ব্যবস্থা চালু করব, যে এই মুদ্রা দ্বারা আমরা প্রত্যেকে কেনা বেচা লেনদেন করতে পারবো আর কি, তাহলে ওই দেশের নিজস্ব মুদ্রা লাগবে না। লাগিয়েছে আমাদের দেশের টাকা হয়তো অন্য কোনো দেশে চলে না, অন্য দেশের মুদ্রা আমাদের দেশে চলে না, এই যে ঝামেলাগুলো, এগুলো দূর হয়ে যাবে যদি আমরা কনসোর্টিয়ামের আন্ডারে কোনো ব্লক চেনের সাহায্যে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি তৈরি করে থাকি। এক্সাম্পল যদি আমরা ধরি যে আমরা কোনো একটা কয়েন তৈরি করলাম, যার নাম দিলাম এশিয়া কয়েন। তো এশিয়া কয়েনের সাহায্যে এশিয়ার যতগুলো দেশ আছে তারা সবাই একে অপরকে প্রোডাক্ট পারচেজ লেনদেন করতে পারবে, এবং এই বিনিময়ের ক্ষেত্রে তারা এশিয়া কয়েন ইউজ করবে, অন্য কোনো মুদ্রা ইউজ করবে না। চাইলে পসিবল। তো এই যে টেকনোলজি বললাম, ব্লক চেইন, তো ব্লক চেইন যখন তৈরি হয় তার বেশ কিছু বিষয় নিয়ে তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে ব্লক, যেটা আসলে আমাদের ডাটা গুলো হোল্ড করে রাখে আর কি, যে ইউজার বি কে পাঠাইতেছে, কত টাকা পাঠাইতেছে, এই বিষয়গুলো ট্র্যাক রাখে একটা ব্লগের ভিতর। সেটাই হচ্ছে ব্লগ। এবং এরকম বিভিন্ন ব্লগের সমন্বয় তৈরি হয় একটা চেইন, আর এই সম্পূর্ণ চেইনটাকে একটা কম্পিউটারের ভিতর সংরক্ষিত থাকে আর কি। প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এক একটা হ্যাশকোড জেনারেট হয়। এই হ্যাশকোডটা থাকে খুবই ইউনিক, ডিটারমিনিস্টিক এবং ইন্টিগ্রিটি নিয়ন্ত্রণ করে। এই 3টা শব্দের সঙ্গে আরেকটু সহজ করে বলি আর কি। আহ সেটা হচ্ছে 256 বিট 256 অ্যালগোরিদমের সাহায্যে একটা হ্যাশকোড জেনারেট করা হয়। যে হ্যাশকোডে আমরা একটা ইনপুট দিই, ডাটা দিই। ফর এক্সাম্পল আমরা যদি বলি হাই, হাই এর একটা হ্যাশকোড জেনারেট হবে। আমি যদি দেখি, যেমন ধরেন *256 অনলাইন এক্সাম্পল, বেশ কিছু এক্সাম্পল আছে অনলাইন। আমি যদি হাই লিখি, সে অনেক বড় একটা হ্যাশকোড জেনারেট করছে। তো এখানে যদি আপনি আপনার ট্রানজেকশন যে বিষয়গুলো আছে, যে আমি ধরেন এক্সাম্পল যদি লিখি ভাবে, ইউজার এ ইউজার এ সেন্ড মানি টু ইউজার বি, সেন্ড করছে $5 বা 5 সেন্ট বা 5 কয়েন। এই যে ডাটাটা, ইনফরমেশনটা, পুরো ইনফরমেশনটা হ্যাশকোড হয়ে এটা আসছে। এখন এই হ্যাশকোড দিয়ে আমরা কখনোই এই ডাটাটাকে আবার রিটার্ন নিয়ে আসতে পারবো না। মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে হ্যাশিং ফাংশন। আমরা যে কোনো ডাটাই দিই না কেন, এটা অলওয়েজ 256 বিটের ক্যারেক্টার দিবে, এর বেশি কখনোই দিবে না। আমরা আমাদের এখানে ডাটার সাইজ যদি 1000 সেন্টেন্সও দেই, সে অলওয়েজ 256 বিট দিবে। 256 বিট মানে হচ্ছে 64টা ক্যারেক্টার। হ্যাঁ, মোরলেস 64টা, এক একটা ক্যারেক্টার হচ্ছে 2 বিট করে, 8 বিট, এক একটা ক্যারেক্টার 8 বিট করে আর কি। তো আমরা যদি এখানে ধরেন 1 জিবিও ডাটা দিয়ে দিই, সে অলওয়েজ এরকম একটা হ্যাশ জেনারেট করবে, যদি আমরা যত বড় দিই না কেন। এই হ্যাশের সাইজ কখনোই 256 বিটের চেয়ে বড় হবে না। তো ব্লক চেইন টেকনোলজির সবচেয়ে প্রধান যে উপাদানটা, সেটা হচ্ছে এই হ্যাশিং অ্যালগোরিদম 256 অ্যালগোরিদমটা ইউজ করে থাকে ব্লক চেইন টেকনোলজি। তো এই ব্লক চেইনের ভিতর আমরা প্রথম বললাম কি, যে ডাটা আমরা যে লেনদেন করতেছি, ইউজার বি কে যখন ট্রানজেকশন করতেছি, এই ডাটাগুলো আমরা একটা হ্যাশিং ফাংশনের মধ্য দিয়ে, যে হ্যাশটা জেনারেট করা হইতেছে, এই হ্যাশটা অন্য একটা কোথাও সেভ করে রাখতেছি। আর ওই যে যেটা সেভ করে রাখতেছি ইনফরমেশনটা, সেটা হচ্ছে মূলত ব্লক। এরকম হাজারো ইনফরমেশন একসাথে যোগ হয়ে তৈরি হয় চেইন। আর শুধু এরকম একটা চেনে এরকম হাজার হাজার চেন একসাথে মিলে হয় একটা নোড। আর এই সবকিছু হ্যাশিং নিয়ন্ত্রণ করে থাকে এই সবকিছু। সেটা হইতে পারে RSA, SHA-256, এরকম বেশ কিছু অ্যালগোরিদম আছে যেগুলো আপনার ডাটাকে ইন্টিগ্রিটি করে দেয় আর কি, যে সব সময় যে ডাটাই দেন না কেন একটা ইউনিক হ্যাশ জেনারেট করবে, যে হ্যাশের সাহায্যে আমরা জানতে পারবো যে এটা ওয়ান ওয়ে আছে। ঠিক আছে, প্রুফ অফ ওয়ার্ক এবং কনসেনসাস, এই শব্দগুলো সম্পর্কে আরেকটু সহজ করে বলি। হুম, আসি। সো যে শব্দগুলো সম্পর্কে বললাম হচ্ছে
ব্লক। এই যে পুরোটা দেখতেছেন এটা হচ্ছে একটা ব্লক। বিটকয়েনে, ক্রিপ্টোকারেন্সি, ইথেরিয়ামে যতগুলো ব্লক চেইন আছে সবগুলোতেই এই একটা ব্লক তৈরি হয়। ব্লকের ভিতর শুরুতে থাকবে একটা ব্লক নাম্বার, তারপর হইতেছে সর্বপ্রথম কে লেনদেন করছিল, তার একটা হ্যাশ কোড জেনারেট হয়, যে হ্যাশ কোডটা আমরা এখানে দেখলাম এক্সাম্পলে। এক্সাম্পলে দেখলাম এখানে এই যে হ্যাশ কোডটা জেনারেট হয়েছে, এই হ্যাশ কোডটা অলওয়েজ ইউনিক থাকে। আর ইউনিক হ্যাশ কোডটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে কে কাকে কত টাকা লেনদেন করছে, সে সবগুলো ট্র্যাক ইনফরমেশন পাওয়া যায়। তো সেই হ্যাশ কোডটা এখানে থাকে। তারপর হইতেছে একটা টাইম স্ট্যাম্প, এই ব্লকটা কখন তৈরি হয়েছিল সেই ব্লকের একটা টাইম স্ট্যাম্প থাকে আর কি, এবং সমস্ত ইনফরমেশন এবং টাইম স্ট্যাম্প হ্যাশ কোড মিলে আরেকটা হ্যাশ কোড জেনারেট হয়। এবং হইতেছে নস বা ডিফিকাল্টি, এই সম্পর্কে একটু পরে আসতেছি। তার আগে এই মুহূর্তে যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে ট্রানজেকশন। মূল যে বিষয়টা আমাদের ব্লক চেনের সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ট্রানজেকশনটা। ট্রানজেকশন কে কাকে পাঠাইতেছে এই সমস্ত বিষয়গুলো সহ সব মিলে একটা অ্যালগোরিদমের সাহায্যে নিয়ন্ত্রণ হয়, তা হচ্ছে এই অ্যালগোরিদম। আচ্ছা, এবার আসি। এই যে অ্যালগোরিদমটা জেনারেট হইলো, যে অ্যালগোরিদমে মূলত আমাদের লেখা ছিল কোন ইউজার কাকে কত টাকা পাঠাইছে, এই সমস্ত কিছু উল্লেখ করা আছে। সে অ্যালগোরিদমটা কি আসলে ভ্যালিড অ্যালগোরিদম, এবং সে ডাটাগুলো কি আসলে ভ্যালিড ডাটা ছিল কিনা, এই সবগুলো হিসাব নিকাশ যে লেনদেন হয় যারা যাচাই বাছাই করে, সেটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। মানে এই যে অ্যালগোরিদম জেনারেট হয়েছে, যে টাকাটা লেনদেন করা হয়েছে, ইউজারের কাছে সেই টাকা ছিল কিনা, ইউজারটা ভ্যালিড কিনা, এবং সবকিছু ক্যালকুলেট করে ফাইনালি একটা হ্যাশ জেনারেট হবে, যে হ্যাশটা যদি মনে হয় যে ভ্যালিড তখন আবার আরেকটা ব্লকে অ্যাড হবে। এবং এই সমস্ত বিষয় শুধু একজন নিয়ন্ত্রণ করে বা একজন ক্যালকুলেশন করে না, এগুলো কিন্তু ক্যালকুলেশন করে হাজারো কম্পিউটার। হাজারো কম্পিউটার এট এ টাইমে ক্যালকুলেশন শুরু করে থাকে, যার ক্যালকুলেশন সবার আগে ম্যাচ হয় সে এক জায়গায় জানায় দেয় যে আমার ক্যালকুলেশনটা ম্যাচ হয়েছে। যখন এই বিষয়টার সঙ্গে যাদের কাছে এই নোটগুলো আছে তারা যে সম্মতি প্রদর্শন করে, তখনই গিয়ে এই ব্লকটা ব্লক চেনে অ্যাড হয়। এবার আসি কম্পোনেন্ট অফ ব্লকস। এই কম্পোনেন্ট অফ ব্লকস বোঝার পর আমরা আবার একটু দেখে যাব, তাহলে বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। একটা ব্লক যে বিষয়গুলোর উপর জড়িত বা যে বিষয়গুলো নিয়ে একটা ব্লক তৈরি হয়, একটা ব্লকের হেডার আছে, হেডার সেন্সর, তারপর একটা ব্লকের বডি, বডিতে আমাদের হয়েছে ইনফরমেশন গুলো থাকবে, ডাটা ট্রানজেকশন বিষয়গুলো, যে কে কাকে পাঠায় যাচ্ছে। এখানে শুধু টাকা পাঠানোর বিষয় না, আপনি চাইলে এখানে অনেক বিষয় কন্ট্রাক্ট করা যায়। যেমন ধরেন সাপোজ আমি কারোর সঙ্গে একটা কন্ট্রাক্ট করলাম যে ঠিক আছে আপনার প্রোডাক্টটা, যেমন কৃষি পণ্যের কথা বলি এক্সাম্পল, লাইক আমি কৃষকের থেকে একটা প্রোডাক্ট কিনতেছি, আমি বলছি যে এই কৃষি পণ্যটা সকালবেলা লাইক টমেটো বা মাছ, সেটা সন্ধ্যার ভিতরে আমার বাসায় পৌঁছে দিতে হবে, একদম স্মুথ ভালো পরিষ্কার তাজা থাকতে হবে। যদি কখনো নষ্ট হয়ে যায় বা বাসি হয়ে যায় তো সে যে ডিলে করে তাহলে আমি টাকা দিব না, এরকম একটা কন্ট্রাক্ট করলাম আর কি। এই কন্ট্রাক্ট করে আমরা এখানে এই ট্রানজেকশনের পরে সেই কন্ট্রাক্টের ডাটাটাও রাখতে পারি চাইলে। যদি আমি দেখি সমস্ত ইনফরমেশন ঠিক আছে, অর্থাৎ কৃষক তার পণ্য ফ্রেশ এবং তাজা প্রোডাক্ট আমার কাছে পাঠাইছে, অটোমেটিকলি এখানে যে আমার ব্যালেন্স ছিল তার কাছে চলে যাবে। যদি তার প্রোডাক্ট আমার কাছে আহ বাসি বা নষ্ট হয়ে আসে তাহলে সে টাকা পাবে না। এই সমস্ত বিষয় একটা কন্ট্রাক্টে রাখা যায়, সেটা হচ্ছে ব্লক চেইন। আর ব্লক চেইনে রাখলে সেটা যে কেউ দেখতে পারবে যে তার সঙ্গে আমরা একটা চুক্তি হয়েছিল, আমি সেটা ডিনাই করতে পারবো না, বা কৃষক অতিরিক্ত চাইতে পারবেন না। এই মধ্যস্থতাকারী বা ওই যে অস্বীকার হওয়া করা যাবে না। আমরা যখন স্মার্ট কন্ট্রাক্ট করবো আর কি, তো স্মার্ট কন্ট্রাক্টের ডাটা গুলো এখানে থাকে আর কি। আমরা যখন কার সঙ্গে কোনো কন্ট্রাক্ট করি লাইক ইট এস দলিল, তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এখানে রাখা যায় আর কি। রাখলে সেটা পুরো একটা টেকনোলজি তো সেফ থাকে, যে কোনো সময় যে কেউ দেখতে পারবে যে হ্যাঁ আমার সঙ্গে তার একটা চুক্তি হয়েছিল, এই চুক্তির বিষয়গুলো কি এরকম, তাহলে কেউ আমরা মিথ্যা কথা বলতে পারবো না বা ডিনাই করতে পারবো না যে আমাদের চুক্তিটা মিথ্যা। তো দেখি এই যে ব্লকটা তৈরি হয়েছে, ব্লকের ভিতরে কিছু ডাটা আছে। প্রথমত ব্লকের হেডার বললাম, ব্লকের বডি, এবং হচ্ছে একটা ব্লকের হ্যাশ কোড জেনারেট হয়। ব্লকের হেডারের ভিতরে কি কি আছে, প্রিভিয়াসলি শুধু এরকম একটা ব্লক আমি তৈরি করি নাই, এরকম ব্লক আরো অনেক ইউজারে তৈরি করছে আর কি। তাদের ব্লকের একটা চেইন আছে। তারপর হচ্ছে টাইম স্ট্যাম্প, এই ব্লকটা কখন ক্রিয়েট হয়েছে এবং ডাটা গুলো টাইম স্ট্যাম্প নিয়ে একটা হ্যাশ কোড জেনারেট হবে। এই দুটা সম্পর্কে একটু পরে বলতেছি। তারপর হচ্ছে ব্লক হ্যাশ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল আসি, তারপর ওই দুটা বলতেছি। লাইক আছে ব্লক চেইন, একটা ওয়েবসাইট আসি। সো ব্লক চেইনের ক্ষেত্রে শুরুতে বললাম কি, আমরা যে ডাটা গুলো দিব, মূলত ওই যে একটা খাতার এক্সাম্পল মাথায় নিয়ে আসি, যে দোকানদারের কাছে যখন আমরা বাকি খাই, দোকানদার খাতার ভিতর
আমার যে যে বিষয়গুলো মানে যে প্রোডাক্ট পারচেজ করি, কত টাকা প্রোডাক্ট আমি কিনছি এবং সেটা কত টাকা, এই বিষয়গুলো সে লিখে রাখে। এক্সাম্পল ধরেন এখানে সেই বিষয়গুলো যে ঠিক আছে আমি প্রোডাক্ট একটা কিনলাম, লাইক হচ্ছে বিস্কিট, আমি একটা বিস্কিট কিনলাম, বিস্কিট এ, সেটা প্রাইস ধরে নিলাম হচ্ছে 10 টাকা। এই যখন এগুলো লিখছি আমি, সেগুলো একটা হ্যাশকোড জেনারেট হয়েছে। এই হ্যাশকোড সহ এই ইনফরমেশন সহ পুরোটাকে একটা বলে ব্লক। যে ব্লকের প্রিভিয়াস মানে শুরুতে আর কোনো ব্লক ছিল না, এটাই প্রথম ব্লক। এই ব্লকটা তৈরি হয়েছে, এরপর আমরা আরেকটা ব্লক তৈরি করতে পারি। ঠিক আছে, অ্যাড নিউ ব্লক। আরেকজন ধরে আছে আমার ছোট ভাই, হয়তো সে চকলেট কিনছে, সে টাকা পেড করা নাই, ওটা বাকি, এই আর একটা ব্লক জেনারেট হলো। তো এরকম আমরা যতগুলো কি খাবো সবগুলো এখানে লেনদেন হয়ে থাকে, এবং এই সবগুলোর আন্ডারে একটা হ্যাশকোড জেনারেট হয়। হ্যাশকোডটা কেন হয়, যে এটা পড়তে খুবই সিম্পল, খুবই লিমিটেড, এবং এটা ম্যানিপুলেশন করা যায় না। ম্যানিপুলেশন কেন করা যায় না সেটা একটু পরে আসতেছি। তো এই যে হ্যাশকোড গুলো জেনারেট হইতেছে এবং ইনফরমেশন গুলো আছে, এরকম হাজারো ইনফরমেশন মিলে হয় একটা ব্লক চেইন। তো এই যে ইনফরমেশন গুলো শুধু আমার একার কাছে না, এরকম ইনফরমেশন একটা ব্লক চেইনের ভিতর আমার কম্পিউটার, অন্যজনের কম্পিউটার, মানে যতজন ইউজার ব্লক চেইনে রেজিস্টার করে, লাইক যতজন বিটকয়েন ইউজ করবে বা ইথারিয়াম ইউজ করবে, তাদের কাছে এরকম একটা ক্লোন কপি থাকে। যে ক্লোন কপিতে উল্লেখ করা থাকে প্রথম ইউজার থেকে শুরু করে তার পর্যন্ত যতগুলো লেনদেন হয়েছে, সমস্ত ইনফরমেশন তার ওই নোডের ভিতর সেভ করা থাকে। যে এ ইউজার, বি ইউজার, সি ইউজার, কে কাকে কত টাকা লেনদেন করা হয়েছে, এই সমস্ত ইনফরমেশন তার কম্পিউটারে থাকে আর কি। তো যতজন ইউজারই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট খুলবে, তাদের কাছে এই প্রত্যেকটার একটা কপি থাকবে আর কি। তো যেটা বলতেছে নোড। এবার ধরি আর কি, কোন একটা ইউজার একটা ফেক ইনফরমেশন দিলে এখানে, যে ঠিক আছে সে 10 টাকার জায়গায় 20 টাকা দিছে, তখন তার কাছে একটা এরকম হ্যাশকোড জেনারেট হবে। যে হ্যাশকোডের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে যে সে কার কাছ থেকে টাকা নিছে, এই বিষয়গুলো এই হ্যাশকোডে উল্লেখ করা আছে। একটু যদি আমরা জুম করে দেখি যে এই হ্যাশকোডের লাস্ট ডিজিট কত, 53। এখানে যদি আমরা দেখি প্রিভিয়াস হ্যাশকোডের কত, 53। মানে এক একটা ব্লক তার আগের ব্লকের ক্যালকুলেশনটা সেভ করে রাখি। এরপর যদি আমরা নতুন আরেকটা ব্লক জেনারেট করি, সেও তার আগের ব্লকের ক্যালকুলেশন সেভ করে রাখবে। যেমন 31, এখানে 31 সেভ করে আছে। তো কেউ যদি কোনো ফেক ইনফরমেশন এখানে দেয়, ফেক ইনফরমেশন দিয়ে সে যদি বলে যে এটা ভ্যালিড ইনফরমেশন, এটা যাচাই বাছাই হবে কিভাবে? তো এই যে বললাম, এটা প্রত্যেকের একটা ক্লোন কপি থাকে বিভিন্ন কম্পিউটার, যতজন ইউজার ব্লক চেনে সাইন আপ করবে, অ্যাকাউন্ট করবে। এখন কেউ একজন যদি এটা ম্যানিপুলেশন করে, অন্যদের কাছে একটা কপি আছে, তারা তাদের কপির হ্যাশ কোড মিলাবে। পুরো ডাটা মিলানোর দরকার নেই, কারণ পুরো ডাটা পড়তে অনেক সময় লাগবে, ভ্যালিড ইনভ্যালিড হতে পারে। কিন্তু এই হ্যাশ কোড কখনোই ইনভ্যালিড হবে না। এই হ্যাশ কোডটা তারা মিলে দেখবে যে তার আগের ব্লকটা ঠিক ছিল কিনা, আগের ব্লকের সাথে বর্তমান ব্লক ঠিক আছে কিনা। যদি দেখে মিল নাই, তাহলে তারা ওই ব্লকটা যে নতুন ক্রিয়েট করছে তার পুরো ব্লকটা বাদ দিয়ে দিবে, ওই ব্লক রাখবে না। তো এরকম অনেকগুলো ব্লক মিলে হয় একটা ব্লক চেইন। সে যে ব্লক চেইনে হেডারের ভিতরে থাকবে প্রিভিয়াস যে ব্লক আছে তার হ্যাশ কোড, তার বডির ভিতরে থাকবে ট্রানজেকশন, এবং নতুন যে ডাটা নিয়ে তৈরি হয়েছে হ্যাশ কোড, এই হ্যাশ কোডটা এটা থাকে। এই হ্যাশ কোডের ভিতর যে ডাটাগুলো থাকবে মেইনলি, সেখানে থাকবে তার এই সমস্ত ইনফরমেশন দিয়ে একটা হ্যাশ কোড জেনারেট যেটা হয়েছে সেটা থাকবে এখানে। এবার আসি যেটা বললাম যে ডিফিকাল্টিস এবং লস, এই দুটো বিষয় নিয়ে। আমরা যখন এই ব্লক গুলো বললাম এসে, যখন যখনই কোনো ইউজার ব্লক চেন অ্যাকাউন্ট খুলে, তাদের কাছে একটা কপি রাখা হয়। এই কপি গুলো তাদের কম্পিউটারে রাখতে গেলে কম্পিউটারের জায়গা লাগে, মেমোরি জায়গা লাগে। তাদের কম্পিউটারে মেমোরি যায়, সিপিইউ, এগুলো জায়গা লাগে। এবং এই হিসাবগুলো সবসময় অ্যাকুরেট রাখার জন্য, যে নতুন একটা ব্লক ক্রিয়েট হয়েছে সাথে সাথে তার এখানে একটা আপডেট করবে, একটা ব্লক যে হ্যাঁ আরেকটা ব্লক ক্রিয়েট হয়েছে, এই যে বারবার আপডেট করার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি রাখা, তারপর তার কম্পিউটারে বা ওই মোবাইলে জায়গা রাখা, এই বিষয়গুলোর জন্য তার টাকা খরচ হইতেছে, ইলেকট্রিসিটি বিল লাগতেছে, কম্পিউটার স্টোরেজ কেনার জন্য, হার্ড ডিস্ক বা র্যাম কেনার জন্য তার জায়গা লাগতেছে, টাকা খরচ হইতেছে। এগুলো টাকা দিবে কি? তো এই টাকাগুলো দেওয়ার জন্য সিস্টেম রয়েছে এই ব্লক ইটসেলফ, এই ব্লক নিজে একটা কারেন্সি মেনটেন করে থাকে আর কি। প্রত্যেকটা ব্লক চেনের নিজস্ব কিছু কারেন্সি আছে। লাগিয়েছে ইথেরিয়াম এর, ইটিএইচ এর আলাদা কারেন্সি আছে, বিটকয়েনের আলাদা। তো তারা করে কি, যে যখনই নতুন কোনো ব্লক তৈরি হয়, তৈরি হওয়ার সাথে সাথে নিজস্ব একটা রিওয়ার্ড দেয়, পুরস্কার বলতে পারেন নাকি, যে সর্বপ্রথম এই ইনফরমেশন দিয়ে যখন হ্যাশকোডটা জেনারেট হয়েছে, এই জেনারেটেড হ্যাশকোডটা ভ্যালিড করবে আর কি, যে এই হ্যাশকোডটা ঠিক আছে কিনা। কিভাবে ঠিক তারা যাচাই করবে? তারা যাচাই করবে এই
4টা বা 5টা ডিজিট। ডিফিকাল্টি লেভেল মানে হইতেছে 5টা ডিজিট। যদি এখানে 4 থাকে 4টা ডিজিট, যদি এখানে 3 থাকে 3টা ডিজিট, প্রথম 3টা ডিজিট তারা মিলানোর চেষ্টা করবে বিভিন্ন নাম্বার দিয়ে। নস মানে হচ্ছে নাম্বার ওয়ান্স, বিভিন্ন র্যান্ডম নাম্বার দিবে আর কি। প্রথম 1 2 3 মানে হচ্ছে, সিম্পল করে বলি, তারা এখানে র্যান্ডম নাম্বার দিতে থাকবে। লাইক এই যে এখানে, এখানে তারা প্রথম র্যান্ডম নাম্বার দিবে, র্যান্ডম নাম্বার দিয়ে তারা প্রথম 3টা বা 4টা মিলানোর চেষ্টা করবে। আর পুরোটা জীবনেও মানে, জীবনও বলবো না, মানে অলমোস্ট ইম্পসিবল যে হুবহু সেম হ্যাশ কোড পাওয়া। কারণ 256 অ্যালগোরিদমটা এমন একটা ডিফিকাল্ট অ্যালগোরিদম, যেটা আমরা কোনো ডাটাকে যদি একবার এনক্রিপ্ট করে ফেলি, এটাকে কখনো ডিক্রিপ্ট করা পসিবল না। আর আমরা যদি চেষ্টা করি যে এই ডাটা দিয়ে আবার যদি এক্সপেক্ট করি যে আমি আগের ডাটা পেয়ে যাবো, জীবনও পাবো না। এটা এমন ভাবে তৈরি করা হয়েছে এই অ্যালগোরিদমটা। তো পুরো ডাটা যেহেতু পাওয়া পসিবল না এবং এটা হিউজ ডিফিকাল্ট, তখন সেক্ষেত্রে করা হয় কি, যে প্রথম 3টা কিংবা 4টা ম্যাচ করার চেষ্টা করা হয়। যে প্রথম 3টা জিরো, 4টা জিরো অথবা 2টা জিরো, যে আগে ম্যাচ করতে পারবে তাকে ধরে নেওয়া হবে যে ঠিক আছে, সেই ব্লকটা যাচাই করছে। তো যাচাই করার ভিতরে দেখবে কি, ইউজার ভ্যালিড কিনা, তার ভ্যালিড অ্যাকাউন্ট আছে কিনা, তার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, তারপর হচ্ছে তার যে অ্যাড্রেস গুলো পাবলিক, এবং পাবলিক অ্যাড্রেস গুলো যাচাই বাছাই করবে। যাচাই করে তার যে হ্যাশ কোড জেনারেট হয়েছে, তার ওই হ্যাশ কোডের সঙ্গে যে বর্তমান হ্যাশ কোডটা হয়েছে এবং তার সঙ্গে প্রথম 4টা ডিজিট দেওয়া আছে, এই 4টা ডিজিট সে ম্যাচ করার চেষ্টা করবে, যে কোন ডাটা বা কোন নাম্বার দেওয়ার কারণে তার এই নাম্বারটা আসতে পারে পসিবিলিটি। তো যে আগে ক্যালকুলেশনটা করতে পারবে তাকে সেই সিস্টেম অটোমেটিকলি পুরস্কার স্বরূপ বা গিফট স্বরূপ তাকে 10 কয়েন 20 কয়েন এরকম দেওয়া হয়। তো আমরা জানি বিটকয়েনে কমপক্ষে কয়েক লাখ ইউজার আছে। তো কয়েক লাখ ইউজারের ট্রানজেকশন প্রতিদিনই কয়েকশো বা কয়েক হাজার ট্রানজেকশন হচ্ছে, এরকম হাজার হাজার কোটি কোটি ট্রানজেকশন কারো না কারো কম্পিউটার সেভ রাখে। একার কম্পিউটার রাখা সম্ভব না, এরকম অনেকগুলো কম্পিউটার মিলে ফুল ট্রানজেকশন সেভ করে রাখে আর কি। তো ওই সমস্ত ট্রানজেকশন তারা ভ্যালিডেট করে দেখে, সমস্ত ইনফরমেশন চেক করে দেখে। এই সমস্ত ইনফরমেশন চেক করার জন্য তাদের অনেক রিসোর্স লাগে, অনেক ইন্টারনেট ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে স্বাভাবিক, তারপর হচ্ছে অনেক প্রসেসিং পাওয়ার লাগবে। এই ক্যালকুলেশন যখন যে আগে করতে পারে তাকে রিওয়ার্ড দেওয়া হয় অ্যাজ এ কয়েন হিসাবে। সিস্টেম অটোমেটিকলি তাকে একটা গিফট কয়েন দেয়। যেমন হচ্ছে আমরা যখন কোনো গেম খেলি, গেমে যখন কোনো লেভেল ক্রস করি তখন আমাদের একটা বোনাস দেয়। ঠিক সেম এই ব্লকটা যে আগে ক্যালকুলেশন করে প্রথম 5টা ডিজিট জিরো বের করতে পারবে তাকেই দিয়ে দিবে 10 কয়েন। সাপোজ বিটকয়েন নর্মালি সম্ভবত 12 কয়েন দেয়, তো 12 কয়েন দিবে। ওকে, ঠিক আছে। সো আমরা ব্লক চেইনের যে একটা ব্লগ আছে, সেই ব্লগের কিছু বিষয় আমরা দেখলাম। যে প্রথম যখন লেনদেন হয়, শুরুর লেনদেন, বিগিনিং অফ দ্য বিগিনিং যদি লেনদেনটা আমরা দেখি একটা এক্সাম্পলের সাহায্যে, প্রথম লেনদেনটা অলওয়েজ জিরো রাখা হয়, যেটাকে আমরা জেনেসিস ব্লক বলি। মানে প্রথম ব্লকটা হচ্ছে শুরুর ব্লক, ওখানে কোনো প্রিভিয়াস হ্যাশ থাকে না, জিরো হ্যাশ। এরপর যখনই লেনদেন হবে তার এখানে ডাটাগুলো দেওয়া হবে, ডাটাগুলো ভ্যালিডেট করে একটা হ্যাশ কোড জেনারেট করা হবে। যে হ্যাশ কোড একটা ওই সিস্টেমের ভিতর আরেকটা ব্লকের ভিতর উল্লেখ করা থাকবে, লাইক হচ্ছে এরকম প্রিভিয়াস ব্লকের ভিতর উল্লেখ করা থাকে যে এই ব্লকটা যখন জেনারেট হয়েছে তার আগের ব্লক কোনটা ছিল, এই ব্লকটা যখন জেনারেট হয়েছে তার আগের ব্লক। এইভাবে ওই ব্লক চেনের আন্ডারে কোনো একটা ব্লক আসলে ভ্যালিড ব্লক কিনা তার আগের ব্লকের হ্যাশ আইডি দিয়ে চেক দেওয়া যায়। তো এই যে এইভাবে আমরা যদি চেক দিই, হাজারো ব্লক চেন তৈরি হইতেছে। এই ব্লক চেনের ডাটা গুলো একবার শুধু আমার কম্পিউটার সেভ হবে না, অন্যজনের কম্পিউটার সেভ হবে, এবং যে ক্যালকুলেশন করে ফেলবে আগে এবং ভ্যালিড ক্যালকুলেশন করবে, তখন সবাইকে জানায় দেওয়া হয় যে ঠিক আছে আমি ক্যালকুলেশনটা সবার আগে করছি এবং এটা ভ্যালিড ক্যালকুলেশন। তো সবাই যাচাই করবে কিভাবে, সবাই যাচাই যখন করবে তখন করবে কি, এই র্যান্ডম নাম্বারটা দিবে, নাম্বার ওয়ান্স। এই র্যান্ডম নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখবে সে পেয়ে গেছে, তখন আর তার নতুন করে ক্যালকুলেশন করা লাগবে না, সে এই ইনপুটটা দিবে, এই হ্যাশ কোডটা পেয়ে যাবে। দেখবি তো ঠিক আছে ক্যালকুলেশন হয়ে গেছে, তখন সবাই সবার নিজের যে চেইন আছে, ব্লক চেইন আছে, আপডেট করে ফেলবে। তো যখনই নতুন কোনো ট্রানজেকশন হয়, এরকম লেনদেন হয়, তখন একটা হ্যাশ কোড জেনারেট হয়। হ্যাশ কোড জেনারেট হওয়ার পর সেটা একটা মিম পুলে দেওয়া হয়, যেখানে যাদের কাছে ব্লক চেইন গুলো হোল্ড করা আছে তারা ক্যালকুলেশন শুরু করে। যে সবার আগে ক্যালকুলেশন করবে তাকে 10 বা 12 কয়েন রিওয়ার্ড দেওয়া হয়। এবং ক্যালকুলেশন করার জন্য র্যান্ডম নাম্বার ইউজ করা হয়, 0 থেকে 1 2 3 4 এভাবে যাইতে থেকে নাম্বার গুলো। একটা র্যান্ডম নাম্বার বসানোর পরে
যদি মনে হয় যে এই ক্যালকুলেশন ঠিক হয়ে গেছে, তখন সেই নাম্বারটা তারা সবাইকে জানায় দেয় যাদের কাছে ব্লক চেনটা আছে, যে হ্যাঁ আমি সবার ক্যালকুলেশন করছি। সবাই তখন জাস্ট ওই নাম্বারটা নিয়ে ম্যাচিং করে হ্যাঁ মিলে গেছে কিনা, যদি মিলে যায় তখন যে সর্বদা ম্যাচ করছিল তাকে 10 পয়েন্ট দিয়ে দিবে। তো এটা হচ্ছে ব্লক চেনের টেকনোলজি। এখন এটা আসলে কেন এত ইন্টিগ্রিটি, এত সেফ, সেই বিষয়গুলো বলি আর কি। তো তার আগে যে বিষয়গুলো বললাম, এই পুরো ব্লক চেনের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ট্রানজেকশন আর হচ্ছে সিকিউরিটি। তো ট্রানজেকশনে মেনলি যে আমরা ডাটা গুলো রাখতেছি, এই ডাটা গুলো আমরা হ্যাশ আকারে পাইতেছি, এবং ডাটা গুলো যে অ্যাকুরেট ডাটা সেটা আমরা দেখতে পারবো। উম, এই যে, যেমন আমি যদি কোনো লেনদেন উল্লেখ করি, এ বি, ইউজার এ সেন্ড ডাটা ইউজার বি তো 10 পয়েন্ট, এই যে ডাটা দিলাম, এই ডাটা দেওয়ার ফলে একটা হ্যাশ কোড জেনারেট হয়েছে। এই হ্যাশ কোডটা চলে যাবে এই ব্লকে। প্রত্যেকটা ব্লকের একটা ইন্ডেক্স নাম্বার থাকে, যে সে কত নাম্বার ব্লক। ইন্ডেক্স নাম্বার হচ্ছে ব্লকটা কত নাম্বার ব্লক, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তারপর সেই ব্লক যখন তৈরি হবে তার ক্ষেত্রে তার ডাটা লাগে আর কি, যে আমরা কি দিতেছি, ট্রানজেকশন যে করতেছি অথবা স্মার্ট কন্ট্রাক্ট করতেছি, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে রাখা হয় এজ এ ডাটা হিসাবে। এই ডাটা, তারপর ব্লক নাম্বার, এবং এই ব্লকটা যখন তৈরি হয়েছিল তার একটা টাইম স্ট্যাম্প, টাইম থাকে, সেই টাইম, এই সবগুলো মিলে একটা হ্যাশ কোড জেনারেট হয়। তো হ্যাশ কোড জেনারেট হওয়ার পর এই হ্যাশ কোডটা তখন মিম পুলে সেন্ড করা হয়। মিম পুলে সবাই তখন ক্যালকুলেশন শুরু করে, ক্যালকুলেশন শুরু করে কি, সবাই সবগুলোই পায়, ওই পুল থেকে নিয়ে নেয়, যেটা পায় না সেটা হচ্ছে নস। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেই, দেখেন এই হ্যাশ কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সাপোজ তারা এরকম একটা হ্যাশ কোড পাইছে যে ঠিক আছে কোনো একটা ইউজার তার ইনফরমেশন, এই যে এখানে দেওয়া, এটা আলাদা ট্যাবে ওপেন করি। তো এখানে কোনো একটা ইউজার তার ইনফরমেশন দিলো যে লেনদেন করলো ইউজার এ ইউজার বি কে $10 সেন্ড করছে। তো এই ডাটা গুলো একটা হ্যাশ কোড জেনারেট হয়েছে, যে হ্যাশ কোড জেনারেটেড হ্যাশ কোডটা এখানে উল্লেখ করা আছে সাপোজ। এখন তারা চেক করবে যে ডাটা তো তারা পেয়ে গেল, যে হ্যাশ কোডটা আছে সেই হ্যাশ কোডটার ভ্যালিডিটি যাচাই করবে। ভ্যালিডিটি যাচাই করার জন্য তারা পাবলিক কি প্রাইভেট কি ইউজ করবে আর কি। এবং সর্বশেষ তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, প্রথম 4টা বা 5টা ডিজিট, প্রথম 4টা বা 5টা 0 ডিজিট ম্যাচিং করার চেষ্টা করবে বিভিন্ন ধরনের র্যান্ডম নাম্বার দিয়ে। এখানে যে র্যান্ডম নাম্বার আছে 72608, এটা দিয়ে আসলে এটা ভ্যালিডেট করা যায় না। তাহলে র্যান্ডম নাম্বার কোনটা হইতে পারে আমরা যদি যাচাই করি, একটু টাইম লাগবে। এই যে, মানে সে ইন্টারনালি করছে, এখানে বিভিন্ন ধরনের 1 2 3 4 এইভাবে বিভিন্ন র্যান্ডম নাম্বার দিয়ে প্রথম একটা দুইটা তিনটা চারটা এইভাবে জিরো গুলো ম্যাচ করা শুরু করছে। যখন সে ম্যাচিং পেয়ে গেছে, এই নাম্বারটা সে দিয়ে বলতেছে যে এই নাম্বারটা দিয়ে আমি এই প্রথম 4টা 0 পেয়েছি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। যখন এটা পাবে সে, সে তখন তার ব্লক চেনে জানায় দিবে যে ঠিক আছে। আর যেমন সাপোজ সে একটা ডাটা দিল, কেউ একজন লেনদেন করলো, লেনদেন করার পর সে ওই লেনদেনের ভ্যালিডিটি যাচাই করলো, ভ্যালিডিটি যাচাই করতে হ্যাঁ ভ্যালিডিটি মিলে গেছে, তারপর সে দ্বিতীয় ইউজারকে পাঠাবে। নতুন আরেকটা তৈরি হইলো ব্লক, সেখানে ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন উল্লেখ করা থাকবে তার আগের ডাটাগুলো, তারাও যাচাই বাছাই করবে। হুম, একটু টাইম লাগবে, হ্যাশ কোড জেনারেট হতে একটু সময় লাগে। আচ্ছা, তো এইভাবে অনেকগুলো ব্লক মিলে হয় একটা ব্লক চেন। এবার ধরি কোনো একটা ইউজার, মাঝখানে কোনো একটা ব্লকের ইউজার হয়তো ফেক ডাটা দিছে, ফেক ডাটা দিয়ে সে বলতেছে যে ঠিক আছে এই ডাটাগুলো অ্যাকুরেট ডাটা, কিন্তু তার এই ডাটার ইনফরমেশন গুলো পরের ব্লকে যে সেভ আছে সেটা ভুলে গেছে। কারণ এই ডাটার যে হ্যাশ কোডটা জেনারেট হয়েছে সেটা কিন্তু পরেরটাতে সেভ থাকে, আবার এই ব্লকের যেটা আমি মোশলেক ভাইকে শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? না স্যার, আমরা শুনতে পাচ্ছি।
না ভাই শোনা যাচ্ছে না, মনে হয় তার মাইক। জি জি মহসিন ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, এই জন্য বুঝতে পারছি না আর কি। মহসিন ভাই কি হ্যাঁ, এইভাবে সে ম্যাচিং করতে থাকবে। তো মাঝখানে কোনো একজন ইউজার যদি সে চেঞ্জ করে ডাটা চেঞ্জ করে ফেলে, পুরো ব্লকের এই আগে পরে হ্যাশ গুলো চেঞ্জ হয়ে যাবে, কাজ করবে না। যখনই কাজ করবে না তার পুরো চেনটা বাদ হয়ে যাবে। তো নর্মালি ব্লক চেনে এটা হয় না। কেন হবে না? কারণ এটার একটা কপি শুধু একজন ইউজারের কাছে থাকে না, মাল্টিপল ইউজারের কাছে থাকে। তো সবাই যখন ম্যাচিং করে দেখে যে হ্যাঁ ঠিক আছে, কই এরকম আগের ব্লক পরের ব্লকের হ্যাশ তো মিলতেছে না, যখনই মিলবে না বলবে এটা একটা ফ্রড। তো এই ফ্রড ডাটাটাকে সে বাদ দিয়ে দিবে। তো আমরা দেখতে পারতেছি ব্লক চেনের ক্ষেত্রে যেহেতু এটার একটা মাল্টিপল কপি মাল্টিপল ইউজারের কাছে আছে, কোনো একজন ইউজার যদি তার ডাটার সামান্যতম চেঞ্জেস করে হ্যাশ কোড পুরোটা চেঞ্জ হয়ে যায়, তার নিজের হ্যাশ কোড চেঞ্জ হয়ে যাবে। যে হ্যাশ কোড চেঞ্জ হওয়ার কারণে তার থেকে যে পরের ব্লকটা তৈরি হয়েছে সে ব্লকের তার হ্যাশ কোডটা সেম থাকবে না। এখানে ফ্রড ধরা পড়বে যে কি এ তো একটা ফ্রড ফ্রড ট্রানজেকশন করছে, কারণ আমার কাছে যে ডাটাটা সেভ আছে এই ব্লকের সেম না। তো তো যার কারণে ব্লক চেনে যখন কোনো লেনদেন হয়, প্রত্যেকটা নতুন ব্লক তার আগের রেকর্ড সেভ করে রাখে যে আগের রেকর্ড কি ছিল। এখানে আমরা ফ্রড করতে পারবো না, ইজিলি ধরা পড়ে যাবে। কারণ সামান্যতম চেঞ্জ করার কারণে এই ব্লকে চেঞ্জ হলে এখানে তার প্রিভিয়াস ব্লকে হ্যাশ কোড চেঞ্জ করতে হবে, এই ব্লকের হ্যাশ কোড চেঞ্জ হয়ে যাবে অটো। তারপর আবার এই ব্লকে চেঞ্জ করতে হবে, এই ব্লকে চেঞ্জ হওয়ার পরে এই ব্লকে। এইভাবে প্রতিদিনই প্রতি 10 থেকে 12 মিনিট সময়ের ভিতরে নতুন করে একটা করে ব্লক তৈরি হয়, 10 থেকে 12 মিনিটের ভিতরে। তো ওই 10 থেকে 12 মিনিটের ভিতরে পূর্বের মানে কয়েক লাখ ব্লককে আবার ঠিক করে নিয়ে এসে নতুন একটা জেনারেট করা অনেক ডিফিকাল্ট। এত কম্পিটিশন পাওয়ার খুব কম আছে, কিন্তু থাকে কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে। কিন্তু সেগুলো আমরা যাচাই বাছাই করতে পারি কিভাবে? কনসেস একটা অ্যালগোরিদম আছে। এই যে আগের ব্লকে একটু যদি যাই, এই যে কনসেনসাস, এটা হচ্ছে সম্মতি যে আমার কাছে একটা কপি আছে, আরেকজন ইউজারের কাছে আরেকটা কপি আছে এই ব্লক চেনের। সাউন্ড আবার চলে গেছে। মহসিন ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটু ওয়েট করি, মনে হয় ইসের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। তখনই ওই নতুন ব্লকটা সবার কাছে আপডেট হয়ে যায়, যা যতজন ইউজার এই চেনটা হোল্ড করতে ছিল তাদেরকে চেন অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি হিসাবে ইউজ করে থাকি, বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, ডোজিকয়েন, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। কেন? যে এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, আমাদের এই কয়েনটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই অনেক ইনফরমেশন মিসিং হয়ে গেল না? জি, মাঝখানে অনেকক্ষণ আপনাকে শোনা যায় নাই, সো আমার মনে হয় অনেক ইনফরমেশন মিসিং হয়ে গেছে। মাঝখানে শোনা যায়নি। জি জি জি। আপনাকে শোনা যায়নি মাঝখানে আর কি একটু। ওকে, সরি, আচ্ছা ঠিক আছে, ওকে। যখন আসছেন তখন একটু এটা একটু বলে নিতে হলো আর কি, আবার একটু আচ্ছা, জি। ওকে। তো সামারি করে যদি বলি আর কি, ব্লকচেন আছে একটা টেকনোলজি, একটা ডিজিটাল খাতা চিন্তা করতে পারি, যে খাতার ভিতরে আমাদের সমস্ত লেনদেন হিসাবগুলো সেভ করে রাখা হয়। যে ডাটা যখন সেভ করে রাখা হয়, ওই ডাটাটা যাদের কাছে আছে ওই ব্লকচেন এর ভিতরে যতজন ইউজার আছে প্রত্যেক ইউজার দেখতে পারে নতুন করে কোনো ডাটা সেভ হয়েছে, সেই ডাটাটা ভ্যালিড কিনা ইনভ্যালিড সব যাচাই বাছাই হলে তারা দেখতে পারে। এবং ডাটা যখন একবার সেভ হয়ে যায় ওটা আর চেঞ্জ করা পসিবল হয় না। তো এই সমস্ত মেকানিজম নিয়ে মূলত হচ্ছে ব্লকচেন তৈরি। ব্লকচেনে কিছু বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা দেখলাম যখন কোনো কিছু লেনদেন হয়, কোন ইউজার লেনদেন করছে, কখন লেনদেন করছে, এই বিষয়গুলো থাকে সেই ব্লকচেনে আন্ডার। এবং সেটা ডিস্ট্রিবিউটেড, শুধু একজন ইউজারের কাছে থাকে না, যতজন ইউজারও সে এখানে অ্যাকাউন্ট খুলবে প্রত্যেকের কাছে একটা কপি থাকবে। এবং একবার যখন ডাটাটা দিয়ে দেওয়া হয় সেই ডাটাটা চেঞ্জ করা যাবে না, কারণ সে যদি চেঞ্জ করার চেষ্টা করে তারপরে যে ব্লকটা তৈরি হয়েছিল সেই ব্লকটা ক্যালকুলেশন ভুল করবে। আর সে কখনো এটা চাবে না যে তার ক্যালকুলেশন ভুল হোক। তো কেউ যদি করেও থাকে যে না ঠিক আছে, তার পরের ব্লকে ফোর্স করলে সে চেঞ্জ করবে, পরের ব্লকে সে চেঞ্জ করবে,
সে চেঞ্জ করে ফেললো তার নিজের আন্ডারে যতগুলো ব্লক আছে, তার চেনে তো যতগুলো সে চেঞ্জ করছে। চেঞ্জ করার পরে সবার কাছে সম্মতি নিতে হবে যে 51% রায় দিতে হবে। মানে যতজন ইউজার এই ব্লক চেনটা হোল্ড করতেছিল তাদের কাছে একটা কপি আছে। এরকম ইউজাররা যদি 51% যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, তার জেনারেটেড করা যে ব্লকটা এটা ভ্যালিড ব্লক, তাদের হ্যাশ কোডের সাথে মিলাই দেখবে তাহলে ঠিক আছে। কিন্তু এটা পসিবল না যে 51% ইউজারের কাছে হোল্ড করা ব্লক চেনের পুরো ডাটা দ্বারা চেঞ্জ করে ফেলবে 10 মিনিটের চেয়ে কম সময়ের ভিতর। কারণ পৃথিবীতে লাখ লাখ মানুষের কাছে এটার একটা কপি আছে, প্রত্যেকে প্রতি 10 মিনিট ভিতরে এটা ক্যালকুলেশন করতেছে। তো কোনো একজন ইউজার যে সে যে চিন্তা করে তার কাছে সুপার কম্পিউটার আছে, সুপার কম্পিউটারে তার আন্ডারে সমস্ত ডাটাগুলো সে চেঞ্জ করছে, কিন্তু অন্য একজন ইউজারের কাছে তো ডাটাগুলো আছে, সে তার আন্ডারে যে হ্যাশকোড গুলো আছে হ্যাশকোড ক্যালকুলেশন করে ম্যাচ করার চেষ্টা করবে যে তার কাছে যে একটা কপি আছে হ্যাশকোডের আগের ব্লকের পরের ব্লকের, যেরকম একটা হিস্ট্রি আছে, তার ওই হিস্ট্রির সঙ্গে নতুন যে জেনারেট করে একজন দিল তার হিস্ট্রি মিলতেছে না। তো এইভাবে যখন দেখবে যে অন্য একজন ইউজার সঙ্গে ম্যাচ করতেছে না, এইভাবে সংখ্যাটা যখন দেখবে যে 51% সংখ্যা এমন হইতেছে যারা ম্যাচ করতেছে না, তখন নতুন জেনারেটেড করা যে ব্লকটা ছিল তারা ক্যান্সেল করে দিবে। তো এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে ব্লক চেনটা মোস্ট পপুলার। ব্লক চেন বিভিন্ন ধরনের টাইপ আছে, সেটা পাবলিক লাইক হচ্ছে বিটকয়েন, ইথারিয়াম, যার আন্ডারে আমরা সহজে দেখতে পারি ট্রানজেকশন কারা করতেছে, কত করতেছে, সবকিছু ইজিলি মনিটরিং করা যায়, দেখা যায়, মনিটরিং করা যায় না দেখা যায়। আর প্রাইভেট ব্লক চেনের ক্ষেত্রে হয় কি, একটা কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে আর কি সেই ব্লক চেনটা, যে কোন কোন ইউজার শুধুমাত্র তাদের এই ব্লক চেনটা ইউজ করতে পারবে আর কি। আর কনসোর্টিয়াম হইতেছে সেক্ষেত্রে সেন্ট্রাল একজন থাকে না, সেন্ট্রাল থাকে মাল্টিপল কোম্পানি মিলে একটা ব্লক চেন তৈরি করে থাকে। তো ব্লক চেন তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা হয় মূলত হচ্ছে ব্লক, যে ব্লগের ভিতরে আমরা দেখলাম সেখানে যে ট্রানজেকশন থাকবে, তার আগের ব্লকের হ্যাশ কোড থাকবে, ব্লকটা কখন তৈরি হয়েছে, ব্লকের নাম্বারটা কত, এই সমস্ত কিছু মিলে একটা হ্যাশ কোড জেনারেট হয়। এবং এই হ্যাশ কোড ইনফরমেশন গুলো থাকে ব্লক, আর এরকম মাল্টিপল ব্লক মিলে হয় একটা ব্লক চেন। আর এরকম মাল্টিপল চেইন যেখানে সেভ করে রাখে এটা হচ্ছে মূলত নোড। আর হ্যাশটা মূলত হয়েছে আমরা বললাম কি তার ইনফরমেশন দিয়ে যে একটা লম্বা 256 বিটের যে একটা হ্যাশ কোড জেনারেট হয়, সেটা মূলত হচ্ছে হ্যাশ কোড। এই হ্যাশ কোড দিয়ে ব্লক তৈরি হয়, ব্লক অনেকগুলো ব্লক মিলে চেইন, আর চেইনটা যেটা সেভ রাখে নোড। আর এই সমস্ত কিছু যারা ভেরিফাই করে, যে সমস্ত ইউজারের কাছে নোট গুলো আছে তারা এটা ভেরিফাই করতে থাকে, ভেরিফাই করার সিস্টেমটা বলা হয় প্রুফ অফ ওয়ার্ক। এবং ভ্যালিডেট হওয়ার পরে একটা কমিউনিটি ছড়া দেওয়া হয় যে ঠিক আছে আমি এটা ভ্যালিডেট করছি, শুরুতে আমার নাম্বার ছিল এত, যে নস আমরা বললাম যেটা আর কি, এই যে নস একটা র্যান্ডম নাম্বার দিয়ে সে ভ্যালিডেট করছে যে প্রথম 5টা ব্লক সে বের করে ফেলছে, যে যখন এই নাম্বারটা এজ ইনপুট দিবে তখন তার হ্যাশকোড যেটা, সেই হ্যাশকোডটার প্রথম 5টা ডিজিট শূন্য হয়ে যাবে। এটা যে ভ্যালিডেট করছে, এই ভ্যালিডেটটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। এবং ভ্যালিডেট হওয়ার পরে তার যে ইনপুটটা আছে নাম্বার নাম্বার ওয়ান, এই ইনপুটটা সবার কাছে দিবে, সবাই তখন জাস্ট ওই ইনপুটটা দিবে, তারা নতুন করে আবার 1 2 3 4 5 6 এইভাবে নতুন করে দিয়ে দিবে, তারা শুধু জাস্ট ওই ইনপুটটা নিবে, ওই নাম্বারটা দিবে, নাম্বার দেওয়ার পর সেম হ্যাশ কোড মিলছে কিনা, যদি মিলে থাকে তখন তারা সম্মতি হবে, কনসেন্ট। এটাই মূলত ছিল সম্মতি। যখন সম্মতি হয়ে যাবে তখনই গিয়ে ওই চেনের ভিতর নতুন একটা ব্লক অ্যাড হবে। যদি মনে করে যে যে না ব্লকটা ভ্যালিডেট হয় নাই অথবা 51% সেটা মানে নাই, ওই ব্লকটা অ্যাড হবে না। যখনই নতুন একটা ব্লক অ্যাড হয় এই চেনটা আপডেট হয়ে যায়, চেন আপডেট হওয়ার পর নোড আপডেট হয়। এই নোডটা শুধুমাত্র থাকে একজন ইউজারের কাছে। নতুন আপডেটে যে এই নোডটা তখন সমস্ত ব্লক চেন যারা হোল্ড করতেছিল তাদের কাছে পাঠায় দেওয়া হয় যে ঠিক আছে এখান থেকে নতুন ব্লক চেনের সংখ্যা হইতেছে এতগুলো। সাপোজ শুরুর দিকে একটা র্যান্ডম নাম্বার নেই, ধরেন ব্লক হচ্ছে 10 হওয়ার পর নতুন একটা ট্রানজেকশন হলো, সেই ট্রানজেকশনে ভ্যালিড ইউজার, সেন্ডার, রিসিভার এবং কত অ্যামাউন্ট, এই সবগুলো যাচাই বাছাই করা হলো। যাচাই বাছাই করার পর একটা হ্যাশ কোড জেনারেট হয়েছে। হ্যাশ কোড দেওয়ার পর সে ধরে নিছে যে তার ব্লকটা হচ্ছে এরকম, কিন্তু সেটা প্রমাণ করছে অন্য যাদের কাছে পুরো চেন আছে, তারা এটা যাচাই বাছাই করে প্রমাণ করছে যে হ্যাঁ ঠিক আছে, তার এই ব্লকটা যদি ঠিক আছে মনে করে এবং 51% যদি মেনে নেয় তখনই গিয়ে সেই চেন অ্যাড হবে। শুরুর দিকে টেম্পোরারি পারপাসে ধরে নিলাম ব্লক চেইন তৈরি হয়, একটা ব্লক তৈরি হয়, কিন্তু এই ব্লকটা ব্লক চেইনে অ্যাড হয় না যতক্ষণ না পর্যন্ত তার প্রুফ অফ ওয়ার্ক এবং কনসেনসাস, এই অ্যালগোরিদম, এই দুটা বিষয় যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার নতুন তৈরি করা ব্লকটা কখনোই ওই চেইনে অ্যাড হয় না। আর এই দুইটা সবসময় তারা চেক দেয় ভ্যালিড ইউজার এবং ডাটা গুলো ভ্যালিড আছে কি।
তো এই যে ব্লগের বিষয়ে কথা বলছিলাম, সেই ব্লগ কিছু বিষয় নিয়ে তৈরি আছে, সেটা হচ্ছে ব্লগের হেডার, ব্লগের বডি এবং ব্লগের হ্যাশ। হ্যাশটা হইতেছে আমরা যে ডাটাই দিই না কেন সে সব সময় 256 বিটের একটা হ্যাশ কোড জেনারেট করে থাকে, এবং ওই হ্যাশ কোড জেনারেট করলে আমরা যে ডাটা গুলো দিয়ে থাকি সেটা দিচ্ছে তার আগের ব্লগ যে ছিল সেই ব্লগের হ্যাশ কোড, ব্লক নাম্বার কত ইটসেলফ, তারপর দিচ্ছে ব্লকটা যখন তৈরি হয়েছিল তার টাইম, এবং ডাটাগুলো সবগুলো মিলে একটা হ্যাশ কোড জেনারেট হয়, এবং টার্গেট মানে ওই যে প্রথম 3টা জিরো অথবা 4টা জিরো অথবা 5টা জিরো, ওটার একটা টার্গেট, এই সব কিছু উল্লেখ করা থাকে ব্লক হেডার। আর ব্লক বডি দিতেছে তার ইনফরমেশন গুলো, এই যে যে ডাটা গুলো আছে সেই ডাটা গুলো থাকে ব্লক বডিতে। এই দুইটা মিলে তখন তার কারেন্ট হ্যাশ ব্লক জেনারেট হয়। তো এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন যদি মাল্টিপল কম্পিউটারে আছে, কেউ একজন চাইলে যদি ম্যানিপুলেট করে করে অন্যজন ধরে ফেলতে পারে ইজিলি। আর এটা সবগুলো একটা অটোমেটেড সিস্টেম করা হয়, যে মাঝখান থেকে কেউ চাইলে সহজে ম্যানিপুলেশন করা পসিবল না, একবার এটা যখন কোনো ব্লকচেন রান হয়ে যায় ওটা আর চেঞ্জ করা পসিবল হয় না। তো এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ব্লকচেন যে সমস্ত জায়গায় ইউজ হইতেছে এজ এ কারেন্সি হিসাবে ইউজ করতেছে, কারণ আমরা টাকা কেন ব্যবহার করি? টাকা সহজে পরিবর্তনশীল না, চাইলে কেউ একটা ক্লোন তৈরি করে ফেলতে পারবে না, কেউ যদি ডুপ্লিকেট টাকা তৈরি করে ফেলে মানে নকল টাকা ইজিলি ধরা যায়। ঠিক একই সিস্টেমে ব্লকচেনে আমরা জানি যখন কোনো ফেক ডাটা দিবে আমরা অতি দ্রুত ধরে ফেলতে পারবো যে তার ডাটাটা ফেক, এবং সে ভ্যালিড ইউজার না, তার ওই ভ্যালিড টাকা নাই। এই সমস্ত বৈশিষ্ট্য থাকার কারণে ওটা এজ এ টাকা বা মুদ্রা হিসাবে ইউজ করা হয়। এরকম একটা মুদ্রার নাম হচ্ছে বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম। ব্যাংকিং কোম্পানিতেও বিটকয়েন ইউজ করতে পারে আর কি, তাদের ব্যাংকিং সিস্টেমটাকে খুব শক্তিশালী করার জন্য এবং প্রত্যেকটা ট্রানজেকশন তারা সেভ করে রাখার জন্য। তারা সেখানে টাকা লেনদেন রাখবে না, যে তারা একটা সিস্টেম তৈরি করলো, লাইক হইতেছে আমরা বলতে পারি প্রাইভেট ব্লকচেন বা কনসোর্টিয়াম ব্লকচেন, তারা শুধুমাত্র ট্রানজেকশন গুলো সেভ রাখবে, যে ঠিক আছে কে কাকে কত টাকা পাঠাইছে এই বিষয়গুলো সেভ রাখবে, কিন্তু তারা কোনো ওই ইনফরমেশনটাকে তারা টাকা হিসাবে কাউন্ট করবে না, কিন্তু ইনফরমেশন সেভ করে রাখবে। ব্যাংক চাইলে সেটা করতে পারে। এরপর হচ্ছে পেমেন্ট ট্রান্সফার, যেটা বললাম আর কি, পেমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারি। হেলথ কেয়ারের ক্ষেত্রে, হেলথ কেয়ার বলতে ওই যে ট্রানজেকশন আছে, ডাটাটা আছে, আমরা সেই ডাটার ভিতর এখানে ইনফরমেশন রাখতে পারি। সাপোজ কোনো একজন ইউজারের ক্ষেত্রে আর কি তার ইউজার আইডি আছে এখানে, স্কুল কলেজের ক্ষেত্রে আমাদের যেটা ইউজার আইডি থাকে, ইউজার আইডি বলবো রোল নাম্বার, সেম রোল নাম্বার কখনো দুইজন স্টুডেন্টের হইতে পারে না। যে রোল নাম্বার এক, ধর সাপোজ আমার রোল নাম্বার এক মুয়াসেল, আরেকজন ইউজার তানভীর, তার রোল নাম্বার এক কখনো হওয়া পসিবল না একই ক্লাসে আর কি। ঠিক সেম, যে যখন এই হেলথের ইনফরমেশন কোন একজন ইউজারের ইনফরমেশন দিয়ে একটা হ্যাশ কোড জেনারেট হবে, তার জেনারেটেড হ্যাশ কোড অন্য আরেকজনের সাথে জেনারেটেড হ্যাশ কখনো সেম হওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এখানে তার একটা ইউজার আইডি আছে, যেটা অনেক বড় একটা ইউজার আইডি, বলতে পারে একটা রোল নাম্বার, সহজ কথা, যে রোল নাম্বারটা দিয়ে তার মেডিকেল ইনফরমেশন গুলো, যে সে আজকে সিবিসি টেস্ট করাইছে বা অন্যান্য ব্লাড টেস্ট করাইছে, শরীরে বিভিন্ন ধরনের যে টেস্ট গুলো আছে সেই করে, এগুলো করে এই ইনফরমেশন দিয়ে একটা ব্লক চেইন জেনারেট করলো। সে ব্লক চেইনটা সে চাইলে কিন্তু এই বিটকয়েন বা ইথেরিয়ামে রাখা যায়। বিটকয়েন আমরা ইথেরিয়ামের ভিতর আমাদের ইনফরমেশন গুলো রাখতে পারবো, কিন্তু এটার জন্য বিটকয়েন বা ইথেরিয়ামকে কিছু টাকা দিতে হয়, ওটাকে বলা হয় ফি, ট্রানজেকশন ফি। এই ট্রানজেকশন এখানে চাইলে আমরা আমাদের আরো অনেক পার্সোনাল ইনফরমেশন সেভ করে রাখতে পারবো। একবার যেটা আমরা দিয়ে দিব, যতগুলো ব্লক তৈরি হবে এরপর আগামী 10 বছর 15 বছর পরে যদি কোনো ব্লক চেইন তৈরি হয়, সেখানে যদি আমি বলি যে ঠিক আছে আমার যে হ্যাশ কোডটা জেনারেট হবে এখানে, এই হ্যাশ কোডটা দিয়ে যদি আমি বলি যে ওখানে যাও, গেলে আমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো এই যে সুবিধা বৈশিষ্ট্যগুলো আছে, কারণ এরকম হাজার হাজার মানুষের কাছে এই কপিটা আছে, এই কপিটা থাকার কারণে, এত সুবিধা থাকার কারণে এই হেলথ কেয়ারে তারা মেনটেন করে থাকে। হ্যাঁ, যদিও এই ইনফরমেশন গুলো অনেক কোয়েশ্চেন আসতে পারে মাথায়, যে আমার মেডিকেল ইনফরমেশন গুলো মানে এটা যে পাবলিক হয়ে ফেলে ইস্যু, তো অন্য জন জেনে যাবে, জানলে তো প্রবলেম না, সেটা জানতে পারবে না। কারণ সেটা জানতে পারবে না, আরেকটা কনসেপ্ট ইউজ করা হয়, পাবলিক অ্যান্ড প্রাইভেট কি। পাবলিক এবং প্রাইভেট কি হচ্ছে, এটা আর একটা হ্যাশ কোড জেনারেট করে, যে হ্যাশ কোডটা হইতেছে এই সমস্ত ইনফরমেশন মিলে হ্যাশ কোডটা সেভ করে রাখে, আর সেই হ্যাশ কোডটা এখানে ইনফরমেশনের পরিবর্তে হ্যাশ কোড দিয়ে দিবে। হ্যাশ কোড ইনফরমেশন ইনফরমেশন এই যে আমার মেডিকেল ইনফরমেশন আছে, মেডিকেল ইনফরমেশন গুলোর আমি একটা হ্যাশ কোড এখানে দিয়ে দিলাম, সেই হ্যাশ কোডটা সবাই দেখতে পারবে, কিন্তু আমার মেডিকেল ইনফরমেশন দেখতে পারবে না। কিন্তু আমি চাইলে আমার মেডিকেল ইনফরমেশন দেখতে পারবো কিভাবে? এই প্রাইভেট কি দিয়ে। আমি প্রাইভেট কি দিয়ে বলবো যে আমার প্রাইভেট কি এটা, এই হ্যাশ কোডের মালিক আমি, তখন সে যাচাই করে দেখবে যে ঠিক আছে আমার এই প্রাইভেট কি আমার
এবং এই হ্যাশ কোডের মালিক যেহেতু আমি, তখন সেটা আবার কি ডিক্রিপ্ট করে আমাকে এই ইনফরমেশন দিতে পারবে। এই মেকানিজমটা হয় পাবলিক প্রাইভেট কি, এটার মাধ্যমে আমরা কোনো ফাংশনকে যাচাই করতে পারি, এনক্রিপ্ট ডিক্রিপ্টে কাজ করতে পারি। কিন্তু 256 এই হ্যাশ কোড কখনো ডিক্রিপ্ট করা যায় না, এটা আলাদা অ্যালগরিদম ইউজ করবে, RSA। RSA and decrypt। RSA এবং ডিক্রিপ্টের মাধ্যমে পাবলিক প্রাইভেট কি এবং আমার ডাটাগুলো হ্যাশিং করে রাখা যায়, যাতে আমি যে কোনো সময় চাইলে দেখতে পারি। এক্সাম্পল ধরতে পারি আমাদের ইমেলের মতো, আমাদের ইমেল আইডিটা হইতেছে আমাদের পাবলিক কি, আর প্রাইভেট কি হইতেছে আমাদের পাসওয়ার্ডটা। সো ইমেল আমি যে কাউকে দিতে পারবো যে ঠিক আছে, কিন্তু ওই ইমেলের মালিক যে আমি মহসিন তার ভাই প্রমাণ হইতেছে আমার কাছে পাসওয়ার্ডটা আছে। মহসিন ভাই, জি ভাই। আচ্ছা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এই ক্লাসটার আর কি, 9:30 বেজে আসছে। তো আপনার তার একটা ক্লাস আছে 9:30 থেকে ওখানে। তো এখানে কেমন সময় লাগতে পারে, যেটা আমি একটু ওই সেশনে তাহলে একটু অ্যানাউন্স করে দিই। 5 to 6 minutes। আচ্ছা 5 to 6 মিনিট, এরপর হয়তো আর 5 মিনিট হয়তো কোশ্চেন অ্যান্সার থাকবে। সো আমি 10 মিনিট ধরে নিচ্ছি আর কি। জি আচ্ছা ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো সরি আমরা যেহেতু জানলাম যে এটা ডিসেন্ট্রালাইজ, ট্রান্সপারেন্ট, তারপর অনেক সিকিউর, তাই এটা মুদ্রা হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটা হেলথ কেয়ারে আমরা ব্যবহার করতে পারি, ল এনফোর্সমেন্ট আমরা ইউজ করতে পারি। আমরা এখানে একটা কন্ডিশনও দিয়ে দিতে পারি চাইলে, যে ঠিক আছে যেমন ধরেন যে কোনো ধরনের ল এখানে কন্ডিশন গুলো আমরা দিয়ে দিলাম যে এরকম কোনো অপরাধ করলে তার এই পানিশমেন্ট এটা হবে। তো যখনই এই লটা এখানে রিটার্ন একবার হয়ে যাবে, সেটা আর চেঞ্জ করা যাবে না। তো আমরা এই ল হিসাবে আমরা সেখানে রাখতে পারবো। চাইলে অনেকেই আছে না, একটা গভর্নমেন্ট পলিসি বা কোম্পানি পলিসি থাকে, অনেক সময় হয় বা স্কুলের পলিসি থাকে যে ঠিক আছে তুমি এই ড্রেস কোড মেনটেন না করলে বা এই টাইমে না আসলে তোমাকে এই পানিশমেন্ট গুলো দেওয়া হবে। তখন আমরা বলতে পারি যে ঠিক আছে এই পানিশমেন্টটা কোথায় লেখা। অথবা দেখা যায় ব্যক্তি বিশেষ পানিশমেন্ট কম বেশি হইতে পারে, কিন্তু এই ইনফরমেশন গুলো যখন এখানে কোথাও লেখা থাকবে তখন আমরা বলতে পারবো যে কই এখানে তো সব লেখা আছে, আপনি মিসম্যাচ করছেন কেন, আমার ক্ষেত্রে মানে পানিশমেন্ট কম, আরেকজনের ক্ষেত্রে পানিশমেন্ট বেশি বা স্বজনপ্রিয়তা, এগুলো ইজিলি দেখা যাবে ল এনফোর্সমেন্ট। তারপরে হচ্ছে ভোটিং আমরা ইউজ করতে পারি, যে আমি যে ভোট দিছি কোন প্রার্থীকে ভোট দিছি এবং ওই প্রার্থীর কাছে ভোট গেছে কিনা, আমরা সবগুলো যাচাই করতে পারি আর কি। তো ভোটিং সিস্টেমেও আমরা চাইলে ওই ব্লকচেন টেকনোলজি ইউজ করতে পারি। এছাড়া আইওটি ডিভাইস লাইক ভবিষ্যতে রোবটস এর ক্ষেত্রেও ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা হবে, বর্তমানে গেমিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হইতেছে। আবার রিয়েল এস্টেট, অর্থাৎ যখন কোনো কোম্পানি থেকে আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করবো, তাদের ক্ষেত্রে আমরা একটা চুক্তিনামা তৈরি করতে পারি, সেটা আমরা ব্লকচেন টেকনোলজির দ্বারা ওই ট্রানজেকশন ডাটা সেভ করে রাখতে পারি এবং ডিজিটাল আইডিও রাখতে পারি। সেগুলো হচ্ছে ব্লকচেনের বিভিন্ন ইউজ কেস। এছাড়া আরো অনেক ধরনের ইউজ কেস আছে। তো মূলত গেছে ব্লকচেনের ভিতরে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ডাটাটা আমরা চেক ভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউজ কেস। তো এই যে ব্লকচেন টেকনোলজি এত ইউজ কেস, এত সুবিধা পড়লাম, এর কিছু অসুবিধা বা সমস্যার কথা বলি। প্রথম সমস্যা হইতেছে সহজে চাইলে ট্রানজেকশন এখানে পসিবল না, বা এখানে ট্রানজেকশন খুবই স্লো হয়। খুবই স্লো বলতে কি, এই যে এর আগে কয়েক লাখ ট্রানজেকশন হয়েছে, কয়েক লাখ ব্লক তৈরি হয়েছে, কয়েক লাখ ব্লগের যে হ্যাশ কোড জেনারেট হয়েছে, এগুলো একটা হিস্ট্রি সেভ করে রাখতে হয়। নতুন যখন ব্লক তৈরি হয় তখন আগের ব্লকের সঙ্গে ক্যালকুলেশন করে হিসাব করা হয় যে ঠিক আছে এই ব্লকটা ভ্যালিড। তারপরে হচ্ছে আবার ক্যালকুলেশন করে র্যান্ডম নাম্বার দিয়ে ওই টার্গেটেড প্রথম 4টা বা 5টা জিরো বের করা হয়। এখানে অনেক কম্পিটিশন, অনেক কারেন্ট লাগে, অনেক ইলেকট্রিসিটি খরচ হয়, অনেক বলবো কি র্যাম রিসোর্স খরচ হয়। এই সমস্ত বিষয়ের কারণে দেখা যায় ওটা একটু টাইম নেয়। আর ওই টাইমটা এত বেশি নিয়ে ফেলে যে দেখা যায় প্রতি সেকেন্ডে বিটকয়েন সর্বোচ্চ মাত্র 60টা ট্রানজেকশন করতে পারে। Whereas আমরা যদি বিচার কথা চিন্তা করি, আমাদের নর্মাল যে ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম, এখানে আমরা প্রতি সেকেন্ডে প্রায় 65,000 লেনদেন করতে পারি আর এক সেকেন্ডে। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য আর কি ইথারিয়াম 2.0 তারা করলো কি প্রুফ অফ ওয়ার্ক, মানে আমরা যেটা বললাম যে বিটকয়েনটা টার্গেটেড ভ্যালু যে 4টা বা 5টা জিরো আছে, এই যে ক্যালকুলেশন করে বের করতে হইতেছে, এটা অনেক টাইম লাগতেছে। তার এটার পরিবর্তে অন্য আর একটা কনসেপ্ট নিয়ে আসে। সেই কনসেপ্টে অ্যাপ্লাই করার পরিবর্তে তারা জানতে পারে যে খুব সহজেই যে ওই হ্যাশটা ভ্যালিড হ্যাশ। তো যেহেতু খুব দ্রুত জানতে পারে, তখন তাদের ট্রানজেকশন চলে যায় অ্যারাউন্ড প্রায় 10 লাখের কাছাকাছি, নিয়ার অ্যাবাউট। ইথারিয়াম 2.1 রাফলি মানে মিনিমাম হইলেও তারা 1 লাখ ট্রানজেকশন করতে পারে, কিন্তু আগের ভার্সনটা তারা 15 থেকে 16,000 ট্রানজেকশন করতে পারে প্রতি সেকেন্ডে। বিটকয়েন অনেক স্লো,
কারণ অনেক আগের টেকনোলজি ইউজ করছে তারা প্রুফ অফ ওয়ার্ক এর মাধ্যমে, যেহেতু তারা যাচাই বাছাই করে প্রুফ অফ ওয়ার্কে কাজ করে কি প্রত্যেকটা হ্যাশ তারা ম্যাচিং করে দেখে, সেখানে র্যান্ডম নাম্বার দিয়ে নতুন হ্যাশ জেনারেট করে পুরো ব্লক চেনে তারা চেক করে দেখে। এই পুরো প্রসেসটা করতে অনেক সময় লাগে, আর যার কারণে দেখা যায় তাদের ট্রানজেকশন খুবই স্লো, মানে প্রতি সেকেন্ডে মাত্র 60টা তারা ট্রানজেকশন করতে পারে। কিন্তু ভিসা বা নর্মাল আমরা যে ব্যাংকিং সিস্টেম করি তারা প্রতি সেকেন্ডে 65,000 বা তারও বেশিও করতে পারে। কারণ ওখানেও আমরা করি কি, যখন কোনো ব্যাংকের কাছে যায় ব্যাংক নিজেরা আমাদের একটা আইডি নাম্বার দিয়ে দেয় এবং আমাদের একটা ব্যাংক ব্যালেন্স থাকে, তো আমরা ওই আইডি দিয়ে ডিরেক্ট পাঠিয়ে দিই। তো ওখানে তাদের কোনো আলাদা করে ক্যালকুলেশন করা লাগে না, তারা শুধু চেক দিয়ে যে ঠিক আছে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে কি আছে এতটুকু। কিন্তু ব্লক চেনে শুধু এতটুকু না, অনেক কিছু চেক দেওয়া হয়। এবার আসি হাই এনার্জি কনজাম্পশন। যেহেতু এই প্রুফ অফ ওয়ার্ক যাচাই বাছাই করার জন্য আমাদের অনেক কারেন্ট প্রয়োজন, এমন হয় কিছু কিছু জায়গায় যারা এই প্রুফ অফ ওয়ার্ক করে থাকে আহ এত পরিমাণ কারেন্ট নেয় যে কোন একটা শহরের যে পরিমাণ কারেন্ট লাগবে এর চেয়ে বেশি কারেন্ট লাগে তাদের ওই নেটওয়ার্কটা চালানোর জন্য, পুরো চেনটা হোল্ড করার জন্য আর কি। তারপরে তারা করে, কারণ এক বিটকয়েনের দাম অ্যারাউন্ড, মার্কেট প্রাইস দেখি, 1 BTC, 1 BTC, BTC to VDT 1,000 লক্ষ নিযুত কোটি হোক 1 কোটিরও বেশি। একটা বিটকয়েনের প্রাইস প্রায় 1 কোটিরও বেশি। তো আমরা জানি যখন ওই প্রুফ অফ ওয়ার্কের মাধ্যমে যখন জিআই ক্যালকুলেশন করবে সে 10টা বিটকয়েন পাবে, মানে অ্যারাউন্ড প্রায় 10 কোটি বা তার বেশি পাবে। এই কারণেই সবাই মানে অনেক কারেন্ট ইলেকট্রিসিটি খরচ করে হলেও ওই ক্যালকুলেশন করে। কিন্তু এতে যে পরিমাণ কারেন্ট লাগে আমাদের মতো যে সমস্ত দেশ আছে এদের ইলেকট্রিসিটি খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে। তো ওই কারণে হাই কনজাম্পশন ইস্যু রয়েছে ব্লক চেনে। এটা দূর করার জন্য ইথেরিয়াম নতুন আরেকটা টেকনোলজি নিয়ে আসে, যেখানে প্রুফ অফ স্টেক তারা ইউজ করে, সেখানে কারেন্ট বেশি ব্যবহার করে না। সেখানে হয় কি যে শুধুমাত্র যারা খুব বেশি পরিমাণ ওই ব্লক চেন গুলো হোল্ড করে রাখছে তাদের দ্বারা ক্যালকুলেশন করা হবে, এবং সেটা আলাদা একটা টেকনোলজি ইউজ করে। এরপর এখানে একটা সিকিউরিটি মেকানিজম আছে, যে একটা বলা যায় একটা ইস্যু, সেটা হচ্ছে 51% একটা অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে। কেউ যদি এমন কোনো মানে পাওয়ারফুল কম্পিউটার তৈরি করতে পারে যে তার পুরো ব্লক চেনের 51% ব্লক 10 মিনিটের কম সময়ের ভিতর সে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক করে ফেলতে পারবে, তাহলে সে একটা ফ্রড ব্লক অ্যাড করতে পারবে। কিন্তু পুরো সিস্টেমের পুরো ইন্টারনেট গ্লোবের ভিতরে 51% এট এ টাইম চেঞ্জ করা এই মুহূর্তে ইম্পসিবল। কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনো সম্ভাবনা হয় তাহলে এই 51% অ্যাটাকটা ট্রাই করতে পারে। এরপর সে স্মার্ট কন্ট্রাক্ট ভলনারেবিলিটিস, আমরা ওই যে ডাটা গুলো দেই আর কি ট্রানজেকশনে, সেখানে কিছু ভুলভাল ইনফরমেশন থাকতে পারে আর কি। তারপরে যে ফিশিং এবং প্রাইভেট, যে ওই ইউজারের যে আইডিটা থাকে আর কি, সেই আইডিতে যে প্রাইভেট কিটা থাকে, এই প্রাইভেট কি যদি একবার কেউ ভুলে যায় নতুন করে কিন্তু ফরগেট পাসওয়ার্ড করা যায় না। লাইক দিস আমাদের যখন ফেসবুক বা ওই অন্যান্য অ্যাকাউন্টে যখন পাসওয়ার্ড ভুলে যায় ফরগেট পাসওয়ার্ড ইউজ করলেই দিয়ে দেয়। কিন্তু ব্লক চেনের ক্ষেত্রে যে আইডিটা দেওয়া হয়, এই আইডিটা যদি আমরা একবার ভুলে যাই প্রাইভেট কিটা, কখনোই আর সেটা রিকভার করা পসিবল থাকে না। তো এই কারণে আমরা অনেকে করে কি প্রাইভেট কিটা হয়তো আমাদের কোথাও ট্যাবে, ব্রাউজারে, নোটপ্যাডে অথবা কোথাও সেভ করে রাখি। কারণ অনেকে হয় কি ফিশিং করে মানে ক্লোন করে বা ফ্রড করে আমাদের ওই প্রাইভেট কিটা নিয়ে নেয়। প্রাইভেট কি নিয়ে নিলে সে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে, তখন আমার অ্যাকাউন্টের টাকা সমস্ত নিয়ে নিতে পারবে। তো এই ক্ষেত্রে একটা ইস্যু রয়ে যায় আর কি ব্লক চেনের আর কি, যে ঠিক আছে আমার প্রাইভেট কিটা চুরি হয়ে যেতে পারে, অথবা প্রাইভেট কিটা একবার যদি ভুলে যায় আর ফরগেট পাসওয়ার্ড দেওয়ার ইস্যু নেই। এরকম অনেক বিটকয়েন ওনার আছে যারা তাদের প্রাইভেট কি ভুলে গেছে, এবং তাদের বিটকয়েন এত পরিমাণ যে বলা যায় কয়েকশো কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পড়ে রয়েছে, কিন্তু তারা তাদের প্রাইভেট কি ভুলে গেছে। আর যেহেতু ওটা রিকভার কোনো ওয়ে নাই, তাদের ওই টাকা ওখানে পড়ে রয়েছে, ওটা আর কোন কাজে লাগবে না। তো এটা হচ্ছে সিকিউরিটি কনসার্নের দিয়ে বললাম, যেখানে 51% অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে। কন্ট্রাক্ট যখন হয় সেখানে কন্ট্রাক্টের কন্ডিশন হয়তো তারা ভুল দিতে পারে। আর যে আমার প্রাইভেট কি ভুলে গেলে সেটা ফরগেট করার কোনো মানে ফরগেট পাসওয়ার্ড বা রিকভার করার কোনো ওয়ে নাই। এছাড়া বললাম এই যে স্টোরেজ এবং ডাটা সাইজ লিমিট, প্রত্যেকটা ব্লক কিছু না কিছু পরিমাণ ডাটা জেনারেট করে থাকি, এবং এই ব্লগের ডাটা গুলো আমাদের হার্ড ডিস্ক বা মেমোরিতে সেভ করতে হয়। বর্তমানে যে পরিমাণ ব্লক মোহসেন জেনারেট ভাই, হচ্ছে তার সাইজ 500 আমি জিবির মতো, আপনাকে অনেক অনেক আরো জেনারেট করতে। মানে খুব হালকা ভাবে বা ক্ষীণ ভাবে শুনতে পাচ্ছি, অন্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি।
আচ্ছা সরি আমি তো শুনতে পাচ্ছি সরি না। আমার এই এটা হচ্ছে তাহলে বোধহয় কোনো একটা ব্লকচেনের সামারি। জি প্লিজ তো এখন এটা হচ্ছে কিউএনএ সেশন। আপনাদের ব্লকচেন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি হুসাইন আহমেদ বলছিলাম। জি, আমার কতগুলো প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে ১ নম্বর প্রশ্ন সরি, হচ্ছে সাউন্ড যে ক্লিয়ার না? ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্যালকুলেশন নিয়ে। তো যে ক্যালকুলেশন গুলো করা হয় হুম। এটাকে কি আসলে ক্রিপ্টোকারেন্সি মাইনিং বলে? অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হ্যাঁ, হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির মাইনিং। কারণ এই যে হ্যাশিং অ্যালগরিদম যারা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে ভ্যালিড ক্যালকুলেশন যাচাই করবে, যে শুরুতে তো যে লেনদেন করে তার একটা ক্যালকুলেশন হয়, কিন্তু তার ক্যালকুলেশনে যে ভ্যালিড ক্যালকুলেশন, সেটা ওই যে টার্গেটেড প্রথম 3টা 4টা বা 5টা জিরো বের করতে পারবে, সেটাই মূলত হচ্ছে মাইনিং। আর এখানে মাইনিং এর কাজে হইতেছে যাতে ওই ক্যালকুলেটেড হ্যাশটাকে ভ্যালিড কিনা সে যাচাই করবে, এটাই। জি, আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এনএফটি নিয়ে। তো হুম। এনএফটি কি ব্লকচেইনের মধ্যে পড়ে? হ্যাঁ, এনএফটি নন ফান্ডেবল টোকেন হচ্ছে ব্লকচেন আন্ডারে পড়ে থাকে আর কি। ব্লকচেনে তারা ওই যে বললাম শুরুতে যে কারেন্সি ব্যবহার করে থাকে, যে কারেন্সির ক্ষেত্রে প্রাইভেট কি পাবলিক কি আছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স আছে আর কি, এবং সেটা একবার ভুলে গেলে আর রিকভার করার ওয়ে নাই। তো এনএফটি তে কি তারা ওই মেকানিজমটা ইউজ করে থাকে আর কি। তো আপনি হয়তো ইথেরিয়াম, বিটকয়েন, লাইটকয়েন ওইসব দিয়ে এনএফটির টোকেন পারচেস করে আমরা হয়তো কোনো ফটো, অডিও, ভিডিও বা পোস্ট এগুলো কিনতে পারি, এবং সেখানে কেনার পরে ওটা যে আমি কিনছি সেটার প্রমাণ থাকে ওই যে আমরা মাত্র দেখলাম যে ব্লকচেনের ট্রানজেকশন, ওখানে সেভ করা থাকে যে হ্যাঁ এই ইউজার এই এটা কিনছে এত প্রাইস দিয়ে, ইনফরমেশন থাকে। তো কেউ পরবর্তীতে ভবিষ্যতে যে এসে দাবি করে যে এই ইমেজটা আমি কিনছি, লাইক এরকম টুইট বা কিছু ইমেজ আছে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি অনলাইন থেকে, যে এই অনলাইনে ব্যবহার করে আমরা বলতে পারি যে এই ইমেজটা আমার, কিন্তু আসলে ওই ইমেজটা প্রকৃতপক্ষে কার এটা আমরা যাচাই করতে পারি ব্লকচেনে। ব্লকচেনে গিয়ে আমরা ইজিলি দেখতে পারবো যে হ্যাঁ এই ইমেজটা কে কিনছিল, তার ইউজার আইডি, কত টাকা দিয়ে কিনছে, সমস্ত ইনফরমেশন আছে। আর এই ইনফরমেশন গুলোই মূলত এনএফটি ইউজ করে। জি, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে যে সিকিউরিটি কনসার্নের ব্যাপারে যে কম্পিউটারের কথা বললেন আপনি, হুম। সেটাকে যদি কোয়ান্টাম কম্পিউটারের সাথে তুলনা করা যায় তাহলে সেটা দ্বারা কি সেটা ক্র্যাক করা পসিবল? অ্যান্ড আমার ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে যে এইটে যে ব্লকচেইনের যে ব্যাপার-স্যাপারটা আর হচ্ছে হুম। ক্রিপ্টোকারেন্সির যেই এক্সচেঞ্জ গুলো এগুলো হুম। হচ্ছে বাংলাদেশে টোটালি ইল্লিগাল। ভবিষ্যতে কি আমাদের দেশে এটা কি মানে লঞ্চ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? ধন্যবাদ। Okay. আহ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন টোটালি ইলিগেল, তার কিছু রিজন আছে। আর শুরু দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ব্লক চেনে যে 51% অ্যাটাকটা, যে এত বড় হ্যাশিং অ্যালগরিদম ক্যালকুলেশন করাটা, এটা বর্তমান সময়ে এরকম কোনো পাওয়ারফুল কম্পিউটার আবিষ্কার হয়নি। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার যেহেতু কিউবিটসে চলে, এট এ টাইম এসে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারে, বিভিন্ন আউটপুট। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার আসলে এখনো পর্যন্ত ওরকম স্টেবল হয় নাই যে অ্যাকুরেট ক্যালকুলেশন করতে পারবে। হ্যাঁ, যদি ওরকম স্টেবল হইতে পারে আর কি, তখন এক্সপেক্ট করা যায় যে 51% অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে। যদি 51% অ্যাটাক হয়, সর্বপ্রথম যে ক্রিপ্টোকারেন্সি কয়েনটা বাদ হয়ে যাবে সেটা হচ্ছে বিটকয়েন, কিন্তু ইথেরিয়াম বাদ হবে না। কারণ ইথেরিয়াম 51% অ্যাটাক তার ক্ষেত্রে কাজ করে না। সে আরেকটা মেকানিজম ইউজ করে থাকে, প্রুফ অফ স্টেক। এবং প্রুফ অফ স্টেক বাদে আরো বেশ কয়েকটা সিকিউরিটি অ্যালগোরিদম ইউজ করে থাকে। তো যে সিকিউরিটি অ্যালগোরিদমের ক্ষেত্রে বলা যায় যে সহজে, লাইক বিটকয়েন যদি 51% অ্যাটাকে পড়েও যায়, ইথেরিয়াম পড়বে না। কারণ ইথারিয়ামের 1% যেটা ছিল সেটা 51% পসিবল ছিল। ইথারিয়াম 2 এখন চলে, ইথারিয়াম 2 আর কি। তো ইথারিয়াম 2 এর ক্ষেত্রে তারা ওই আগের মেকানিজম থেকে সরে আসছে। এখানে আসলে কোয়ান্টাম কম্পিউটার এফেক্ট করার পসিবিলিটি খুব কম। আর সর্বশেষ যেটা ছিল যে বাংলাদেশে এটা ইলিগেল লেনদেন করা, আর ভবিষ্যতে সেটা চালু হওয়া সম্ভব না। লেনদেন করা ইলিগেল, তার মেইনলি রিজন হচ্ছে ট্রেডিং এর কারণে। তো শেয়ার মার্কেটের লেনদেন আমরা করে থাকি অনেকে কম বেশি। তো সেখানে হয় কি, বিটকয়েন পারচেজ করি, এই যে বিটকয়েনের প্রাইস বর্তমান কারেন্ট প্রাইস হচ্ছে 1 কোটির বেশি। আমি সম্ভবত লাস্ট 2-3 বছর আগে দেখছিলাম, তখন প্রাইস ছিল প্রায় 57 লাখ। 6 বছর আগে দেখছিলাম তখন মনে হয় 8 লাখ না 10 লাখ। তো বিটকয়েনের যখন ট্রেডিং যখন বাংলাদেশে শুরু হয় আর কি, শুরু থেকে অ্যালাউ ছিল, তখন অনেকে না বুঝে এই ক্রিপ্টোকারেন্সি বা ট্রেডিং প্ল্যাটফর্ম না বুঝে আন্তাজি মানে ইচ্ছা মতন বিটকয়েন কিন্তু। আর বিটকয়েন কেনার ক্ষেত্রে হয় কি, আমাদের টাকা যেভাবে হোক বাইরের দেশে পাঠায়, যার কাছে বিটকয়েন আছে তারা কিন্তু আমাদের নিতে হয়। তো দেখা যায় বাংলাদেশের টাকা বাইরে চলে গেছে। আর ট্রেডিং প্ল্যাটফর্মটা যেহেতু সে বুঝে না, না বোঝার কারণে দেখা যায় 1 সেকেন্ডের ভিতর পুরো টাকায় শেষ। তো এরকম বহু মানুষ আছে যারা ওই বিটকয়েন পারচেজ করে ট্রেডিং করছে, ট্রেডিং করার পর সে যদি ট্রেডিং এ বুঝে নাই, মুহূর্তের মধ্যে তার একদম সমস্ত টাকা শেষ।
তো এই সমস্যার কারণে বাংলাদেশের টাকা যেহেতু বাইরে পাচার হইতেছে আর ট্রেডিং প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ইউজ হইতেছে, মানে বাংলাদেশে মেইনলি বিটকয়েন ইউজ করে থাকে ট্রেডিং প্ল্যাটফর্মে মেইনলি। তো এই সমস্যার কারণে বাংলাদেশের গভর্নমেন্ট মানা করে দিচ্ছে যে না, বিটকয়েন বাংলাদেশে অ্যালাউ না, কারণ ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করে দিচ্ছে, ট্রেডিং বিষয়ে তারা বুঝে না, আর বিটকয়েন এমন একটা কারেন্সি বা তাদের কাছে বাংলাদেশের কাছে সেফ মনে হয় নাই। তবে আশা করা যায় ভবিষ্যতে ইউজ কেস যেহেতু এটা বাড়তেছে, বিটকয়েনের ক্ষেত্রে না, সেটা হচ্ছে ইথেরিয়াম বা সোলানা, এই দুটা ইউজ কেস পেতে পারে। কারণ ইথেরিয়াম এবং সোলানার ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্ট করা যায়, ওই যে বললাম হচ্ছে বুটিং সিস্টেম, হেলথের ইনফরমেশন গুলো ট্র্যাক রাখা যায়, সেগুলোর ক্ষেত্রে ইউজ হয় এবং বর্তমানে কিছু কিছু জায়গায় ইউজ হইতেছে। জি, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আমার প্রশ্ন ছিল, আপনি তো বললেন ব্ল্যাক চেইন একটি ইনমিউটেবল অঙ্ক, যদি আমার জানে হয় মানে আমার ইনফরমেশন গুলা চেঞ্জ করতাম, তাহলে কি রকম করা লাগবে? না, একবার যখন দেওয়া হয়ে যায় ওটা আর চেঞ্জ করা যায় না, এই কারণে এটা বলা হয় ইমিউটেবল। ব্লক চেইনে যখন কোনো ইনফরমেশন দেওয়া হয়, সেই ইনফরমেশনটা যখন ভ্যালিডেট করে দেওয়া হয় একবার শুরুতেই, সেটা যদি কোনো কারণে দেখা যায় যে ইনফরমেশন যেটা দিচ্ছেন আপনার ইনফরমেশন হয় কিছুটা ইনভ্যালিড, কিন্তু যে হ্যাশ কোডটা জেনারেট করা হয়েছে, সেই হ্যাশ কোডটা জেনারেট করে যে 51% মেনে নিছে, এরকম সবকিছু হওয়ার পরে প্রুফ অফ স্টেক হওয়ার পর যখন আপনার এই ইনফরমেশন নিয়ে একটা ব্লক তৈরি হয়ে যাবে, ওই ব্লকটা আর কখনো এন্টায়ার লাইফে আর কখনো চেঞ্জ করা পসিবল না। তো এই কারণে একে বলা হয় ইমিউটেবল। তো যদি কোনো চেঞ্জ করতে হয় শুরুতে চেঞ্জ করে নিতে হবে। এই কারণে যারা ওই স্মার্ট কন্ট্রাক্ট লেখে, মানে ব্লক চেনে যখন যারা কাজ করে স্মার্ট কন্ট্রাক্ট লেখে, তারা মানে আগে অনেক টেস্ট করে নেয় যে আপনার ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে নাকি, কারণ ওটা একবার দেওয়ার পরে আর চেঞ্জ করা যায় না। এবং এটা বলা যায় ব্লক চেনের একটা মানে ডাউন সাইড আর কি, যে ব্লক চেন একটা সমস্যা হইতেছে, কেউ হয়তো কোনো ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছে, মেডিকেল ইনফরমেশন বা মিস্টেকলি দিয়ে দিচ্ছে আর কি, সে যদি চায় চেঞ্জ করতে পারবে না। এটা ব্লক চেনের একটা ডাউন সাইড। তাইলে তো আবার চেক করা লাগবে ব্লক চেঞ্জটা, নানি? না, আর একবার যেটা দেওয়া হয়ে যাবে ওটা চেঞ্জ না, আপনার হয়তো নতুন আরেকটা ব্লক তৈরি করতে হবে। তো নতুন একটা ব্লক তৈরি করার জন্য আপনি আবার ওই ইনফরমেশন গুলো দিবেন আর কি, কিন্তু আপনার আগের ইনফরমেশন গুলো অটো ট্র্যাক রিপোর্ট রাখা দিন। যাবে। কিন্তু আপনার আগের ইনফরমেশন গুলো ট্র্যাক রাখা যাবে, কিন্তু যে আপনি ঠিক আছে এটা জেনারেট করছেন, এটা ইজিলি দেখা যাবে যে আপনার মিসম্যাচ করছে ইনফরমেশন গুলো, কেউ দেখতে পারবে ইজিলি। নেক্সট। স্যার জি। আমার একটা কোশ্চেন ছিল সিকিউরিটি নিয়ে। হুম। সিকিউরিটি নিয়ে ছিল এটা যে হলো আমি হলো যদি আমার হলো পাসওয়ার্ড ভুলে যাচ্ছে প্রাইভেট কি, তখন যে হলো আমি এটা হলো এটা পাইতেছি না। তো আমি যদি হলো অন্য কারোর থেকে হলো এটা মানে সে হলো আমার এটা ইয়ে করতে পারবে না, হ্যাক করতে পারবে না, যে হলো এটা হ্যাক করে তার টাকা নিয়ে নেবে, এরকম কোনো প্রসিডিওর আছে নাকি, নাকি তার টাকা আজীবন না, ওইখানেই হলো মানে লক হিসেবে পড়ে থাকবে? লক হিসেবে সেটা পড়ে থাকবে, কারণ এটা কখনোই পসিবল না যে আপনার এটা অন্য কেউই তো রিকভার করতে পারবে না, এটা ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল। কারণ ব্লক চেইন টেকনোলজিতে যে বললাম SHA-256 একটা অ্যালগোরিদম ইউজ করা হয়। শুধু সেই অ্যালগোরিদমে যদি সামারি করে বলি একটু আমি, 2 মিনিট যদি নেই, তাহলে দেখতে পারেন যে এটা কেন নিয়ার টু ইম্পসিবল সেটা বুঝতে পারবেন আর কি। তো শুরুর দিকে একদম বেসিক অফ দ্য বিগিনিং বলি, আমরা কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সহজ নাম্বার আমরা গণনা করতে পারি, 1 2 3 4 5 এভাবে গণনা করি আর কি। এই ইন্টারনেট বা কম্পিউটার শুরু থেকে আবিষ্কার হয়েছিল মূলত যুদ্ধক্ষেত্রে এবং গবেষণার জন্য আর কি, সেটা ইউএসএ আমেরিকাতে আবিষ্কার হয়। তো তারা একটা প্যাটার্ন ব্যবহার করতো, যে তারা 1 থেকে 0 থেকে 127 পর্যন্ত তারা একটা নাম্বার ইউজ করতো। তারা বলে তো এক মানে হইতেছে একটা বিভিন্ন ধরনের, আমি দাঁড়ান ইমেজটা যদি বড় করা যায় ফুল স্ক্রিন মোডে করি। ও ঠিক আছে, দেখেন লাইক হইতেছে যদি অ্যাপ বা ইয়ের কথা বলি, যে তারা একটা সিক্রেট কোড ইউজ করতো, কারণ যেহেতু ওটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো, তারা একটা সিক্রেট কোড ইউজ করতো আর কি। যে তারা বলতো 14 মানে তখন বোঝাইতো যে অ্যাপ বা ই। তো এরকম বিভিন্ন কোড তারা ব্যবহার করতো, কোড ব্যবহার করে তারা একটা মেসেজ লিখতো, এই মেসেজটা একজন আরেকজনকে ট্রান্সফার করতো। তো এই মেসেজ যারা লিখতো তাদের ইংলিশে লেখাতো, মূলত যদি ইউএস এর মাদার টাং ইংলিশ, তো সেখানে তারা মেনলি ABCD 26 অ্যালফাবেট, স্মল ক্যাপিটাল এবং যে নাম্বার, এই সবগুলো মিলে তারা দেখলো ম্যাক্সিমাম তাদের 127টা ক্যারেক্টারের ভিতরে সবকিছু লিমিটেড হয়ে যায় আর কি। তাদের পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 127টার ভিতরে হয়ে যায় আর কি। এবং তারা এটা একটা কোডে ডিফাইন করলো আর কি। এই আচ্ছা, ওয়েব থ্রিও কি এক ধরনের ব্লকচেনের মধ্যে পড়ে? হ্যালো।
ভাইয়া আপনারটা তো শোনা যাচ্ছে না। এখানে জি বলি। ওনার তো কথা আবার মিউট হয়ে গেছে। হ্যালো হ্যালো। হ্যাঁ মোয়াসেল জি স্যার, ভাই, শোনা আপনাকে যাচ্ছে। শোনা যায়নি, আবার একটু বলুন, আর একটু শর্ট করে তাড়াতাড়ি শেষ করুন কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা, স্যার শোনা যাচ্ছে না এখনো। জি জি বলুন। হ্যাঁ হ্যাঁ, সরি, বারবার ইয়া হইতেছে। আচ্ছা, মোয়াসেল ভাই একটু কাইন্ডলি শর্ট করবেন, ওখানে অনেক শিক্ষার্থী অপেক্ষা করছে আপনার জন্য, আমরা অলমোস্ট 20 মিনিট লেট হয়ে যাচ্ছি। আচ্ছা, সরি। আচ্ছা দেখেন, তো আমি আমার নামটা যে লিখি সেটা এখানে হেক্সাডেসিমালে মূলত দিছি আর কি, যদি আমরা খুব সিম্পল করে বলি আর কি। তো খুব শর্ট করে যে বলি, আমার যে নামটা আছে সেই নামটাকে তারা সংখ্যায় কনভার্ট করবে আর কি। এই সংখ্যাটা কিন্তু মূলত ডেসিমাল, এটাকে তারা আবার বাইনারিতে কনভার্ট করে আর কি। তো এক একটা সংখ্যা মূলত হইতেছে 8 বিট করে তৈরি করে। 8 বিট কেন সেটা হয়তো অনেক সময় এক্সপ্লেন করবো না এই মুহূর্তে, ওরকম এক্সপ্লেন করার আমাদের সময় নেই, খুব সংক্ষেপে বলি আর কি। তো যখন কোনো একটা মেসেজ লেখা হয়, মেসেজটাকে প্রথমে ডেসিমালে কনভার্ট করা হয়, তারপর সেটাকে বাইনারি অর্থাৎ ওয়ানস এন্ড জিরোতে কনভার্ট করে। ওয়ানস এন্ড জিরোতে কনভার্ট করার পরে তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করে। এই যে হেক্সাডেসিমাল 2 A B C যেটা আমরা হ্যাশ কোডের ভিতর দেখছি। তো যখন কোনো ইউজার ইনফরমেশন দেয়, সেই ইউজার ইনফরমেশন গুলোকে আগে সে এরকম বিভিন্ন নাম্বারে রিপ্রেজেন্ট করে, তারপর সেটাকে কনভার্ট করে ওয়ানস এন্ড জিরোতে নেয়, তারপর সেটাকে হেক্সাডেসিমালে নেয়। নেওয়ার পরে সে করে কি, 512 করে ভাগ করা হয়, যে তার ডাটা গুলো 512 করে দেওয়া আছে কিনা। যদি কোনো ডাটা দেখা যায় তার 512 হয় নাই, তখন সে সামনে আবার 0 এবং 1 যোগ করে 512 বানাবে। 512 বানানোর পর সেটাকে 64টা ভাগ করবে। 64 ভাগ করার পর এক একটা যে ভাগ আসবে সেটাকে বলা হয় একটা ওয়ার্ড। এই ওয়ার্ডকে তখন আবার এমন একটা অ্যালগোরিদম ব্যবহার করে একটা থেকে 2টা ওয়ার্ড কনভার্ট করবে। একটা ওয়ার্ড আমার আছে সেটাকে 2টা ওয়ার্ডে বানাবে। যে যখন 2টা ওয়ার্ড বানাইছে, এই 2টা ওয়ার্ডের সঙ্গে আমাদের যে প্রাইম নাম্বার আছে, মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যার স্কোয়ার রুট। মৌলিক সংখ্যা যেমন 2, আমরা 2 কে যদি স্কোয়ার রুট করি 1 সামথিং যেটা আসবে সেটাকে প্রায় 32 ঘর পর্যন্ত নেবে। সেটাকে আবার তারা 64 দিয়ে গুণ করে আপনার যে প্রথম ওয়ার্ডটা আসছে সেটার সঙ্গে কনকেট করে, এইভাবে 64 বার করে করার পর সবগুলোকে আবার একসাথে করে ছোট্ট একটা হ্যাশে জেনারেট করে, যেটা আপনারা দেখছেন 256 বিট। তো এই অ্যালগোরিদমটা কখনোই পসিবল না যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে বের করে নিয়ে আসার। তো যার কারণে এখানে ফরগেট পাসওয়ার্ড জিনিসটা কাজ করে না, এবং এই কারণে এটা অনেক সিকিউর। যে এতগুলো মেকানিজম হয়, 64টা রাউন্ড হয়, 512 করে ভাগ হয়, তারপর 32টা ওয়ার্ড হয়, 32টা থেকে আবার 64টা ওয়ার্ডে কনভার্ট হয়, এবং ওই দেশে 64 ওয়ার্ডে প্রাইম নাম্বারের সঙ্গে গুণ করা হয়। তো এত ক্যালকুলেশন কষ্ট আসলে মূলত ফরগেট পাসওয়ার্ডে পসিবল না। তো যার কারণে ওখানে ফরগেট পাসওয়ার্ড হয় না। তো কেউ যদি একবার তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় প্রাইভেট কি, তার টাকা ওখানে পড়ে থাকবে। তো দ্যাটস ইট। ওকে, স্যার থ্যাংক ইউ সবাইকে। আমরা আমরা সেশনটা আজকে সেখানে শেষ করতে হচ্ছে, কারণ আপনাদের ওই দেখলাম 30 জন ছিলেন, এখন মাত্র 5-6 জন আছেন। তো মনে হচ্ছে যে অনেক আগ্রহী, হয়তো আর নেই, প্রশ্ন নেই। আমরা সেশনটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। মোহাসেল ভাই কাইন্ডলি ওই লিঙ্কে ওই ক্লাসটাতে জয়েন করেন। আচ্ছা, ওকে। ওকে জি, থ্যাংক ইউ আসসালামু সবাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।